এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা অনেকটা নলেজ, অনেকটা ইনফরমেশন এবং একটা নতুন দিক আপনাদের কিন্তু চোখের সামনে তৈরি হবে। সেই কনসেপ্টটা কিন্তু আপনাদের সামনে তৈরি হবে। এইটুকু কনফিডেন্স রেখে 1.5 থেকে 2 ঘন্টা এই সময়টা আপনারা একটু দিন। 2 ঘন্টা পরে আপনারা নিজেরাই ফিল করবেন যে এই 2 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের চিন্তা ভাবনার কতটা পরিবর্তন হয়েছে, আপনারা কতটা নিজেকে আপডেট ও মডিফাইড করতে পেরেছেন। বেশি কথা বলবো না। আমাদের টোটাল ট্রেনিং সেশনের 3টি পার্ট থাকবে। প্রথম পার্টে আমাদের লেকচারার কল্লোল বাবু, উনি ওনার সেশনটা আলোচনা করবেন, অর্থাৎ ইভি মার্কেট সিনারিও, অর্থাৎ কেন আমরা আজকে ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে সেমিনার অ্যাটেন্ড করেছি, কেনই বা এতটা ইম্পর্টেন্ট আজকের দিনে ইলেকট্রিক ভেহিকেলের উপরে আমরা বুঝতে পারছি, এই বিষয়টার উপরে আলোচনা করবেন। 2 নম্বর পার্টে আপনাদের অনেকেই আছেন যারা অলরেডি 1 মান্থ ট্রেনিং সেশনে ইন্টারেস্টেড এবং তার জন্য ডকুমেন্টও শেয়ার করেছেন। সেই 1 মান্থ ট্রেনিং সেশনের সিলেবাস, ক্লাস প্রসিডিওর, টোটাল সিস্টেম, এই বিষয়টা নিয়ে নেক্সট পার্টে আলোচনা হবে। থার্ড পার্টে আলোচনা হবে টেকনিক্যাল সেশন, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল 2 and 3 হুইলার এবং ইলেকট্রিক ভেহিকেল বাস অ্যান্ড ট্রাক। এই ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি কি, এর মধ্যে কি কি আছে, কোন কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্টে কি কাজ, কিভাবে ফাংশন করে, সেই সম্পর্কে আমাদের একটা ওভারভিউ তৈরি হবে। এই 3টে পার্টে টোটাল সেশনটা আজকে কমপ্লিট হবে। কলবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে অনুরোধ করছি আপনি সেশনটা স্টার্ট করুন। যেহেতু আজকে তো কিন্তু নেটওয়ার্কটা খুব খারাপ, কথাটা রিফ্লেক্ট হয়ে আসছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আবার শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। তো বর্তমানে কি করছে সেটা আপনার কি স্যার, আপনার নেটওয়ার্ক ইস্যু বোধহয় হচ্ছে, কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, একটু লোকেশন চেঞ্জ করুন। ওকে। স্যার এখনই জয়েন করছেন। আপনাদের সঙ্গে একটু পরিচয় পর্ব সেরে নিই। আপনাদের এখানে কতজন আছেন যারা আইটিআই পড়াশোনা করছেন? একটু হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। ওকে, সুরজিৎ ভক্ত, শিবম কুমার, সৌভিক বার, রাখি মাঝি, অয়ন অয়ন ঢালি, করছে। আকাশ মন্ডল। ওকে 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 ওকে। এখানে অনেক স্টুডেন্টস আছে যারা অলরেডি আইটিআই পড়াশোনা করছেন। এরপরে আহ, যারা আইটিআই করছেন না, শুধুমাত্র এইচএস পাস, অর্থাৎ এইচএস পড়াশোনা করছেন বা এইচএস এর পরে নন টেকনিক্যাল কোনো পড়াশোনা করছেন, এরকম কারা আছেন একটু হ্যান্ড রাইজ করুন। ওকে 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 ওকে। এখন আমার কথাটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, সেশনটা স্যার স্টার্ট করতে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে রিপ্লাই করার জন্য। তো বর্তমানে উৎকর্ষ কাউন্সিলে আমরা স্পেশালি ইলেকট্রিক ভেহিকেলের ওপর
বিভিন্ন কোর্স এর মাধ্যমে স্টুডেন্টসদেরকে যারা অলরেডি এইচএস ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করে বসে আছেন, সবাই জানেন যে মার্কেটে এখনো মানে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের জন্য প্রপার কোনো সেই রকম কোর্স বা বই সেরকম কিছু কিন্তু নেই। মানে ইলেকট্রিক ভেহিকেলের উপর স্পেশালি কিছু কোর্স করানো সেরকম ভাবে হয় না। তো আমরা যারা আইটিআই বা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে কিছুটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিছুটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কিছুটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারা অনেকটা জানি। আমরা কিছুটা ভেহিকেল সম্পর্কে বা কিছুটা ইলেকট্রিক সম্পর্কে জানি। কিন্তু টোটাল একটা ইলেকট্রিক ভেহিকেলের কোর্স বা ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে জানতে গেলে তাহলে কিন্তু একটা কোর্সের মাধ্যমে যেতে হয়, যেটা আমরা উৎকর্ষ কাউন্সিলে 1 ইয়ার এবং 2 ইয়ার কোর্স করানো হয়, যেটা ডিপ্লোমা কোর্সের মধ্যে পড়ছে। এছাড়াও একটা 1 মান্থের ফ্রি ট্রেনিং করানো হয় জিডিটি কাউন্সিলের সাথে কোলাবোরেশনের মাধ্যমে। সেই 1 মান্থের ট্রেনিং এ বেসিক্যালি আমাদের ইলেকট্রিক ইভির যে টপিকগুলো রয়েছে, কিছু কিছু ওভারঅল যে সেকশনগুলো রয়েছে, সেই ওভারঅল সেকশনের উপর একটা ওভারঅল নলেজ বাড়ানো হয়। বাট আপনারা জানেন অলরেডি যে ইলেকট্রিক ভেহিকেল যেহেতু এত বড় একটা বিশাল সাবজেক্ট, মানে সেটা নিয়ে আজও প্রতিনিয়ত গবেষণা চলছে এবং সেটা প্রতিনিয়ত মার্কেটে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট চলছে। তো সেটা নিয়ে আমাদের যদি জানতে হয় তাহলে কিন্তু মানে 1 মান্থ বা 1 ইয়ার বা 1 মান্থ কখনোই এনাফ না। তো আমাদের এই 1 ডে ফ্রি ট্রেনিং এর মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে আপনারা যে যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে সাথে নিজেদেরকে ইভির মার্কেটের সাথে কিছুটা কানেক্ট করতে পারেন। তাতে করে আপনারা বুঝতে পারবেন যে আমাদের উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলে আমরা কিভাবে ট্রেনিং দিয়ে থাকি এবং কিসের উপর ফোকাস করি, কতটা নলেজ দরকার হয়। একদম বেসিক থেকে আমাদের কোর্স ডিজাইন করা রয়েছে। কেউ যদি একমাত্র মানে মাধ্যমিক পাস বা এইচএস পাস করে থাকেন সদ্য 18 বছরের উপরে বা আইটি পড়াশোনা করছেন, তারাও কিন্তু এই ধরনের কোর্স জয়েন করতে পারেন। আচ্ছা, আমি এবার একটু স্ক্রিনটা শেয়ার করব। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো যেহেতু এক্ষুনি বললাম আমি যে ইভি একটা বিশাল মহাসমুদ্র, তো সেই মহাসমুদ্রের মধ্যে আমাদেরকে কিছু পরিমাণ মানে নলেজ করতে গেলে, নলেজ গেইন করতে গেলে আমাদের যেটা সর্বপ্রথম আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের মার্কেট সম্পর্কে আমাদের কিন্তু জেনে রাখা দরকার। অর্থাৎ কোন কোম্পানি বা কোন দেশ কত ইভি প্রোডাকশন করছে এবং তার গ্রোথ রেট কত, সেইগুলো কিন্তু আমাদের মানে অ্যাজ এ টেকনিশিয়ান বলুন বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার সবারই কিন্তু জেনে রাখা উচিত। তো সেটা নিয়ে যদি বেসিক একটা আইডিয়া প্রথমে আমরা দেখি যে বর্তমানে ইন্ডিয়ার ইভি মার্কেট সিনারিও কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে যে লাস্ট যে 2019 থেকে মোটামুটি আমরা যদি ধরি যে ইভি চালু হয়েছে, তাহলে প্রায় আমাদের দেখবো যে গত 5 বছরে যে গ্রোথটা হয়েছে সেই গ্রোথের পার্সেন্টেজটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত ম্যাচ করতে পারেনি। অর্থাৎ যে হিউজ অ্যামাউন্ট অফ গ্রোথ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, সেটা কিন্তু মানে অন্য যে কোনো ইন্ডাস্ট্রিজের তুলনায় অনেক বেশি। এটা কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা আপনাদেরকে শুধুমাত্র অনুপ্রাণিত করছি না এবং আপনাদেরকে রিয়েল ডেটার মাধ্যমে দেখাতে চাইছি যে ভবিষ্যতে আমাদের ইন্ডিয়াতে একটা হিউজ স্কোপ রয়েছে। যেহেতু অলরেডি চায়না বলুন বা ইউএসএ বলুন এরা অনেকটা এগিয়ে গেছে, বাট ইন্ডিয়া কিছুটা পিছিয়ে আছে ইভি মার্কেট সিনারিওর দিক থেকে দেখতে গেলে। তো সেখানে কিন্তু ইন্ডিয়াতে এই যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ করা যেতে পারে একমাত্র স্কিলড লেবার এবং উন্নত ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে। যে স্কিল লেবার বলতে আমরা কি বুঝছি, আমরা প্রপার কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের মার্কেটে এখনো অবধি বর্তমানে স্কিল লেবারের ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি নিজেদেরকে মার্কেট রেডি করে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কোর্স ট্রেনিং কাউন্সিল আপনাদের সবসময় ক্লাসে রয়েছে। প্রথমত বলি, এই যে প্রথমে আপনারা টার্মটা যেটা দেখতে পাচ্ছেন প্রজেক্টেড সিএজিআর এর ফুল ফর্ম হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। যেভাবে আমরা ছোটবেলাতে সরল সুদ বা কমপ্লেক্স ইন্টারেস্ট পড়েছি, সেইভাবে এটা ক্যালকুলেট করা হয়। 35 থেকে 40% এটা দেখানো হচ্ছে 2027-এর প্রজেক্টেড ভ্যালু। ঠিক আছে, মানে 35 থেকে 40% মানে বুঝতে পারছেন কিরকম হিউজ রেটে একটা গ্রোথ হচ্ছে। তার সাথে আমাদের যে ফিউচার প্রসপেক্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ
2030 সালের মধ্যে মোটামুটি 1.32 বিলিয়ন চার্জার, মানে শুধুমাত্র তো আমাদের ইলেকট্রিক ভেহিকেল হলেই হবে না, ইলেকট্রিক চার্জারেরও চার্জিং স্টেশনেরও বিপুল ডিমান্ড রয়েছে। অলরেডি আদানি, টাটা পাওয়ার, এই ধরনের কিছু বিগ জায়েন্ট বিভিন্ন মানে যেগুলো কি জায়গা রয়েছে, যেমন শপিং মল বলুন বা হসপিটালের পার্কিং লট, এরকম ধরনের কিছু কিছু জায়গাতে তারা অলরেডি ইনস্টল করা স্টার্ট করে দিয়েছে এবং ভবিষ্যতে প্রচুর চার্জিং স্টেশন ইনস্টল হবে। সেখানেও আমাদের কিন্তু স্কিল লেবার বা স্কিল টেকনিশিয়ান প্রচুর পরিমাণে দরকার। তো বর্তমানে ইন্ডিয়ার কথা যদি বলি, বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু সব থেকে লিড করছে হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস প্রায় 60%-এর ওপর টোটাল ইন্ডিয়াতে যত ইভি প্রোডাকশন হচ্ছে ফোর হুইলারের দিক থেকে দেখতে গেলে প্রায় 60% টাটা মোটরস প্রোডাকশন করছে, এবং তার সাথে সাথে মাহিন্দ্রা বা অন্যান্য এক্সইউভি কোম্পানিগুলো রয়েছে। আর এখানে যেটা লেখা রয়েছে ইন্ডিয়া এস এ প্রোডাকশন হাব, সুজুকি মোটর যেটা করছে যে আমাদের গ্লোবাল প্রোডাকশন হাব থেকে জাপান এবং ইউরোপ থেকে তাদের কিছু এক্সপোর্ট করার মাধ্যমে তারা এম করতে চাইছে, ইন্ডিয়ান মার্কেটটাকে টার্গেট করছে। এবার আমরা কিছু দেখে নেব কিছু রিসেন্ট ডেটার ওপর, ঠিক আছে? তো এখানে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে চায়নার ইলেকট্রিক ভেহিকেল। এই যে ডিফারেন্ট কালার ইউজ হয়েছে, ডিফারেন্ট কালারটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে টেস্টিং, ইন্সপেকশন আর সার্টিফিকেশনের উপর বেস করে এখানে প্রায় চায়নার যে মার্কেট সিএজিআরটা বলা হচ্ছে সেটা 2023 থেকে 2030 মধ্যে প্রায় 14.5%, 14.5%। এই ডেটাটা যে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এই গ্রাফটার মাধ্যমে আপনারা একটা জিনিসই দেখাতে চাইছি, এই যে ইনক্রিজ যেটা হচ্ছে না, এই ইনক্রিজ প্যাটার্নটা কিন্তু লিনিয়ার নয়, অর্থাৎ একটা স্ট্রেট লাইন বরাবর নয়, এটা কিন্তু আস্তে আস্তে যে উঠছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। কেউ যদি ম্যাথে দেখে থাকেন যে ই এর গ্রাফ যেরকম হয়, এক্সপোনেনশিয়াল গ্রাফ, অর্থাৎ এটা কিভাবে উঠবে, কত দূর উঠবে, সেটা কিন্তু আপনাদের এই ট্রেন্ড থেকে একটা ধারণা করতে পারছেন। এরপর চলে আসছি গ্লোবাল ইভি মার্কেট সিনারিও নিয়ে আলোচনা করতে। গ্লোবালি দেখা গেছে যেটা যে 2022 থেকে 30-এর মধ্যে শুধুমাত্র ওই এক বছরেই প্রায় 27% ইনক্রিজ হয়েছে, এবং এই পার্সেন্টেজটা হয়তো 23 থেকে 24-এর মধ্যে কিছুটা কম, কিন্তু ওভারঅল যদি আমি দেখি লাস্ট 5 বছরে সেই গ্রোথটা কিন্তু অনেকটাই হাই। এবং কি কি কোম্পানি আছে সেটাও আমরা দেখব, যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাফোর্ডেবিলিটি এবং আদার্স যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু গ্লোবালি অনেক ইনক্রিজ হচ্ছে সেল। যেটা এখন আমরা যেটা গ্রাফটা দেখছি সেটা হচ্ছে প্রায় এক বছর, মানে এক মাসেই চায়নার একটা ইভি সেল কার্ভ দেখানো হচ্ছে। এখানে কার্ভটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 1 লক্ষ ছুঁয়েছে, ঠিক আছে? 1 লক্ষ কি ছুঁয়েছে না, আগস্টের 2024-এ যে সেলসে চায়নার ইভি সেলস 1 মিলিয়ন, সেটা ছুঁয়েছে হচ্ছে ইভি সেলস ফর দ্য ফার্স্ট টাইম আগস্ট 2024-এ, ঠিক আছে? মানে আগস্ট মাসে 2024-এ চায়নাতে এক মাসে 1 লক্ষ সেল হয়েছে। এবার এর মধ্যে দুটো প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যে একটা অরেঞ্জ কালার, একটা ব্লু কালার। অরেঞ্জ কালারটা হচ্ছে আমাদের পিএইচইভি আর এটা হচ্ছে বিইভি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এটা সম্পর্কে অলরেডি গৌরঙ্গবাবু পরবর্তী সেকশনে আলোচনা করবেন। আমরা এই যে ওয়ান ডে ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেছি, এই ওয়ান ডে ট্রেনিং সেশনের মধ্যে আমরা ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে একটা ধারণা আমরা তৈরি করতে পারবো, যে ইলেকট্রিক ভেহিকেল কি, কেন আমাদের এটা দরকার, এইটুকু কিন্তু আমরা আলোচনা করতে পারবো বা আমাদের ধারণার মধ্যে আনতে পারবো। কিন্তু জিডিটি ফাউন্ডেশন এবং উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল, এই দুটো ইনস্টিটিউটের কোলাবোরেশনে 1 মান্থের একটা ফ্রি ট্রেনিং এর আপনারা সুযোগ পাবেন, যারা আজকের ওয়ান ডে ট্রেনিং সেশনটা রেজিস্ট্রেশন করেছেন। এই যে 1 মান্থ ট্রেনিংটা আপনারা করবেন, সেই ট্রেনিং এর মধ্যে কি ডিটেলস বিষয় আছে সেই বিষয়টাই মূলত আজকে আমি আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল এবং জিডিটি ফাউন্ডেশন, এই দুজনের কোলাবোরেশনে আপনারা 1 মান্থ ট্রেনিংটা করতে পারবেন। এই যে 1 মান্থ ট্রেনিংটা করবেন, এর কিছু ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে এজ ক্রাইটেরিয়া, 18 থেকে 30-এর মধ্যে এজ হতে হবে। ডকুমেন্টস কি লাগবে, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, এবং আপনাদের যারা 11 বা এইচএস পড়ছেন
তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা এইচএস পাস আউট করে গেছেন তাদের এইচএস এর মার্কশিট, এবং যারা আইটিআই পড়াশোনা করছেন মাধ্যমিকের পরে যারা আইটিআই পড়াশোনা করছেন তাদের আইটিআই রেজিস্ট্রেশন, বা যারা আইটিআই পাস করে গেছেন তাদের ক্ষেত্রে আইটিআই মার্কশিট। এই ডকুমেন্টসটা আপনাদের লাগবে। তার সঙ্গে একটা এনরোলমেন্ট ফর্ম আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল, আবার আমি রিসেন্ড করে দেবো, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তিনটে জিনিস, একটা আধার কার্ড, মার্কশিট আর ফর্ম, এই তিনটে জিনিস সিঙ্গেল পিডিএফ করে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছিল। অলরেডি অনেকেই পাঠিয়ে দিয়েছেন, যারা এখনো পাঠাননি তারা অবশ্যই সেন্ড করবেন। আর অলরেডি সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তার মধ্যে কিছু জনের সঙ্গে যোগাযোগ করা পসিবল হয়নি, হয়তো ফোন লাগেনি বা যে কোনো কারণে। তো এরকম যারা আছেন যারা এই ডিটেলসটা জানতেন না, 1 মান্থের ট্রেনিং এর জন্য যে ডকুমেন্টেশন যে বিষয়টা আছে, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2 নম্বর হচ্ছে আপনারা 1 মান্থে যে ক্লাসটা করবেন সেই ক্লাসটা হচ্ছে ব্লেন্ডেড মোডে ক্লাস। ব্লেন্ডেড মোড কথার মানে হলো আপনাদের থিওরি ক্লাস যেগুলো হবে সেগুলো সবই কিন্তু অনলাইনে হবে। যেভাবে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করছেন সেম প্রসিডিওরে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং ক্লাস নোট সবটাই কিন্তু প্রোভাইড করা হবে। এবং আপনাদের ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল থাকবে। ইন হ্যান্ড প্র্যাকটিক্যালের জন্য আপনাদের একদিন আপনাদের হাওড়াতে আসতে হবে আমাদের ইনস্টিটিউটে, অর্থাৎ উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর ইনস্টিটিউটে আসতে হবে। ওই দিন আপনারা 2টো বই পাবেন এবং ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল করতে পারবেন। টোটাল 1 মান্থে যা শেখানো হবে সেই পুরো বিষয়টার উপরে ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। এরপরে কি থাকছে, এরপরে আপনাদের যে এই যে কোর্সটা করছেন এই 1 মান্থের কোর্সটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্ট, সেই জন্য এখানে 0 লেখা আছে। রেজিস্ট্রেশন ফিস কি আছে না, উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এ যদি আপনারা রেজিস্টার স্টুডেন্টস হতে চান তাহলে আপনাদের রেজিস্ট্রেশন ফিস লাগবে 200 টাকা। এটা কিন্তু অপশনাল, অর্থাৎ যদি আপনারা উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর রেজিস্টার স্টুডেন্টস হতে চান তাহলে আপনারা 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। 2 নম্বর বিষয় কি আছে, 2 নম্বর বিষয় হচ্ছে এই টোটাল ট্রেনিং সেশনে আপনারা কি কি সুবিধা পাবেন। আপনারা বই পাবেন, 2টো বই পাবেন, একটা ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এর বই পাবেন এবং একটা সফট স্কিলের বই পাবেন। তার সঙ্গে 2টো সার্টিফিকেট পাবেন, উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল থেকে সার্টিফিকেট পাবেন এবং জিটিটি ফাউন্ডেশন থেকে সার্টিফিকেট পাবেন। এই যে 2টো সার্টিফিকেট পাবেন তার মধ্যে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল থেকে সার্টিফিকেট তারাই পাবে যারা রেজিস্টার স্টুডেন্টস, অর্থাৎ যারা 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এ তারাই কিন্তু উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল থেকে সার্টিফিকেট পাবে। যারা রেজিস্ট্রেশন করবে না বা করতে চাইছে না তারাও সার্টিফিকেট পাবে, কিন্তু অনলি জিটিপি ফাউন্ডেশন থেকেই সার্টিফিকেট পাবে। এই বিষয়টা কি সবার ক্লিয়ার? সার্টিফিকেশনের বিষয়টা সবার ক্লিয়ার? একটু রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপর আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের ক্লাসের শেষে ওই দিন বা তার পরের দিন প্রোভাইড করা হবে। হ্যান্ডস অন স্কিল তো যেটা বললাম সেটা তো পাবেনই, যেটা প্র্যাকটিক্যাল। এবং তার সঙ্গে যদি আপনারা চান জব অপরচুনিটি এখানে থাকবে, তো আপনারা যদি চান জব করতে তাহলে কিন্তু জব পাবেন। তবে এখানে আমরা একটাই কথা বলি, 1 মান্থ ট্রেনিং করে আপনি একটা টেকনিক্যাল সাবজেক্টে জব করার জন্য উপযুক্ত হবেন না। 1 মান্থ ট্রেনিং করার পরে যদি আপনি চান যে আপনার ইকোনমিক্যাল প্রবলেম আছে, আপনি জব করতে চাইছেন, জবের সুযোগ কিন্তু আপনারা পাবেন। কিন্তু আমরা যেটা সাজেস্ট করি যে জব করতে করতে আপনারা অবশ্যই যদি ইভি সেক্টরে এগোতে চান তাহলে ইভির ওপরে অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের কোর্স করতে পারেন। সেটা ম্যান্ডেটরি নয়, কিন্তু সেটা আপনারা ভাবতে পারেন। কেন এটা বলছি, সেটা 1 মান্থ ট্রেনিংটা করলেই বুঝতে পারবেন যে ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা সমুদ্রের মতো বিষয়। যেরকম আমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, ঠিক একই রকম ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং একটা সমুদ্রের মতো বিষয়।
তো সেটা 1 মান্থ ট্রেনিং অ্যাটেন্ড করলেই বুঝতে পারবেন যে 1 মান্থে যদি আমরা এতটা অংশ জানতে পারি তার আরো কত বিষয় আছে, সেটা বলে বোঝানো পসিবল নয়, আপনারা ক্লাস অ্যাটেন্ড করলে সেটা বুঝতে পারবেন। আমাদের হেড অফিস হাওড়া শিবপুর, কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে রানীহাটি। আপনাদের যে প্র্যাকটিক্যাল সেশনটা হবে সেটা অবশ্যই রানীহাটিতে হবে। এই গেল আমাদের 1 মান্থ ট্রেনিং এর ডিটেলস পার্ট। এখান থেকে যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, বলুন। 1 মান্থ ট্রেনিং সেশনে আপনাদের যে ক্লাসের বিষয়টা আছে, এখানে আপনারা 4টে সফট স্কিলের ক্লাস পাবেন এবং পার্টিকুলার ইভির ওপরে ক্লাস পাবেন 10টা। এর মধ্যে 10 নম্বর যে ক্লাস, এটা হবে হ্যান্ডস অন স্কিল, অর্থাৎ ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল করবেন। আর থিওরি ক্লাস পাবেন টোটাল 9টা। তার মানে কতগুলো ক্লাস হচ্ছে, এদিকে আপনাদের 4টে ক্লাস, এখানে হচ্ছে 9টা ক্লাস। 9টা ক্লাসের মধ্যে একটা ইন্ট্রোডাকশন ক্লাস থাকে, ওই ক্লাসটা যদি আমরা বাদ দিয়ে ধরি তাহলে আমাদের আলটিমেট সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে 8টা। তাহলে 4টে এবং 8টা টোটাল আপনাদের ক্লাস আপনারা পাবেন 12টা। আপনাদের 1 মান্থ অর্থাৎ 4 সপ্তাহ, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 3টে করে আপনারা ক্লাস পাবেন। 3টে করে যে ক্লাস আপনারা পাবেন, সেই ক্লাসের সিস্টেম কি আছে না, 8:30 থেকে 10টা বলা আছে। মূলত ক্লাসের টাইমিংটা 1.5 ঘন্টা থাকে। 8:30টায় স্টার্ট হলে আপনাদের 10টা, আর যদি 8টায় স্টার্ট হয় তাহলে 9:30। যেহেতু শীতকাল, হয়তো 8টায় হতে পারে বা 8:30টায় হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনাদের ওপর। আপনারা যেরকম সাজেস্ট করবেন সেই অনুযায়ী টাইমিংটা ঠিক হবে। অর্থাৎ সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। ক্লাসের টাইমিংটা হবে 8টা থেকে 9:30 বা 8:30 থেকে 10টা, টোটালি অফিস টাইমের পরে। ফলে আপনারা যদি কেউ জবের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও করতে পারবেন, বা আপনারা যারা পড়াশোনা করছেন আপনারাও কিন্তু করতে পারবেন। অফলাইন ক্লাস যেটা পাবেন, সেই অফলাইন ক্লাস অবশ্যই কিন্তু সানডেতে হবে, অর্থাৎ অবশ্যই সানডেতেই অফলাইন ক্লাসের ডেট হবে। ফলে আপনাদের স্কুল, কলেজ বা কেউ যদি জবের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। লোকেশন হাওড়া। রেকর্ডেড ক্লাস, ক্লাস নোট এগুলো তো বলে দিয়েছি আমি। আর ট্রেনিং মোডটা হবে ব্লেন্ডেড মোড। এই টোটাল 12টা ক্লাসের মধ্যে আপনারা সফট স্কিলে কি কি শিখতে পারবেন এবং ইভির সিলেবাসে কি কি শিখতে পারবেন সেগুলো এখন ডিটেল দেওয়া আছে। আমি জাস্ট ওভারভিউটা বলে দিচ্ছি, ডিটেল পার্টে আমরা এক্ষুনি যাচ্ছি না। প্রথমে ইলেকট্রিক ভেহিকেল ইন্ট্রোডাকশন ক্লাস, তারপরে ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল, সাবসিস্টেম অফ ইলেকট্রিক ভেহিকেল, বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ডিজাইন উইথ বিএমএস, চার্জার, কন্ট্রোলার, বিএলডিসি মোটর, যেগুলো হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের মোর ইম্পর্টেন্ট টপিক বা মোর ইম্পর্টেন্ট পার্টস। এরপর আছে ইভি পাওয়ার ট্রেন সিস্টেম, খুব ইম্পর্টেন্ট বিষয়। ইভি মার্কেট সিনারিও অ্যান্ড ইভি কোম্পানিজ, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কি চলছে, আমাদের ইন্ডিয়ার কম্পারিজনে অন্যান্য দেশ কতটা এগিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমাদের কনসেপ্ট তৈরি হবে এই ইভি মার্কেট সিনারিওতে। এরপরে আছে হ্যান্ডস অন স্কিল, যেটা প্র্যাকটিক্যাল, সেটা 10 নম্বর ক্লাস। এই হচ্ছে টোটাল বিষয়। এই সিলেবাস নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে একবার জিজ্ঞেস করেন। কোনো কনফিউশন আছে? নেই তো? একটু হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন, সবাই বুঝতে পেরেছেন? হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। এরপর আমরা মেন টেকনিক্যাল সেশন অর্থাৎ থার্ড পার্টে আমরা যাচ্ছি, টেকনিক্যাল অংশে। উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল গত 5 বছর রিসার্চ করে ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এর উপরে 450 পেজের বুক পাবলিশ করেছে, এবং সেই ডিটেলসটা আপনি আমাদের গ্রুপে ক্লাস হয়ে যাওয়ার পরে গ্রুপে আমি ডিটেলসটা প্রোভাইড করে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, এরপরে আমরা যাচ্ছি টেকনিক্যাল পার্টে।
টোটাল টেকনিক্যাল পার্টকে আমরা তিনটে ভাগে ভেঙে নেব। প্রথম পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 and 3 হুইলার, ইভি 2 and 3 হুইলার, অর্থাৎ ইলেকট্রিক স্কুটি অ্যান্ড ইলেকট্রিক টোটো। এরপরে আমরা আলোচনা করব হাইব্রিড ভেহিকেল, অর্থাৎ এই যে আজকে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এত আলোড়ন, এই ইলেকট্রিক ভেহিকেল কিন্তু হঠাৎ করে আসেনি। ইলেকট্রিক ভেহিকেল আসার আগে হাইব্রিড ভেহিকেল ছিল। এই হাইব্রিড ভেহিকেল কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং এই হাইব্রিড ভেহিকেল থেকে কিভাবে আজকে ইলেকট্রিক ভেহিকেলের উদ্ভাবন হয়েছে, কিভাবে ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট সিনারিও এতটা রমরমা একটা বাজার তৈরি করেছে, টোটাল ইকোনমিক্যালি দেশের পুরো ইকোনমিকটাকে চেঞ্জ করে দিচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেল। এই যে জার্নিটা, এই জার্নিটা কি করে হয়েছে সেটা আমরা পরপর করে স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে দেখে নিই 2 and 3 হুইলার। 2 and 3 হুইলার সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে। আপনারা কতজন ইভি 3 হুইলার মানে 2 হুইলার মানে চড়েছেন, কতজন ইলেকট্রিক স্কুটি চড়েছেন, একটু হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। ওকে ওকে, দেখুন আপনাদের কিন্তু প্রায় মোর দেন 80% ইলেকট্রিক স্কুটি চড়েছেন, কিন্তু আপনারা কি জানেন ইলেকট্রিক স্কুটির মধ্যে কি থাকে? স্যার ব্যাটারি থাকে। ব্যাটারি থাকে। তো আমাদের বেসিক কিছু কিছু ধারণা আছে যে ব্যাটারি থাকে, একটা কন্ট্রোলার থাকে, একটা মোটর থাকে। তো এইটুকু ধারণা নিয়ে আমরা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে এগোতে পারবো না, কারণ ইলেকট্রিক ভেহিকেলে যে 1 মান্থ কোর্সটাই যদি আপনারা অ্যাটেন্ড করেন, ইলেকট্রিক ভেহিকেল যখন গাড়ি রাস্তায় নিয়ে বেরোবেন, যদি কোনো ছোটখাটো প্রবলেম হয়, গাড়ি যদি ব্রেকডাউন হয়ে যায়, আপনি কিন্তু গাড়িটাকে অ্যাটলিস্ট মেনটেন করে বাড়ি পর্যন্ত বা ওয়ার্কশপ পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়ার মতো যোগ্যতা আপনার তৈরি হবে। কারণ ইলেকট্রিক ভেহিকেল একটা নিউ টেকনোলজি, এই টেকনোলজির বিষয়টা শুধু জানতে হবে, তাহলেই কিন্তু আপনি ফল্ট ফাইন্ডিং থেকে শুরু করে প্রবলেম সলভিং সবটাই করতে পারবেন। ইলেকট্রিক স্কুটির মধ্যে কি থাকে? একটা ব্যাটারি থাকে, আর কি থাকবে? একটা কন্ট্রোলার থাকবে, একটা ডিসি ডিসি কনভার্টার থাকবে এবং একটা মোটর থাকবে। এখানে যে ব্যাটারিটা আছে, ব্যাটারি বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা নেক্সট পার্টে আমরা আলোচনা করছি। মোটর, গাড়িতে যে মোটরটা লাগানো থাকে এটাকে বলা হচ্ছে বিএলডিসি মোটর, অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর। এই মোটরের মধ্যে কিন্তু কোনো কার্বন ব্রাশ থাকে না। কি থাকে? সেন্সার থাকে। কি সেন্সার থাকে? সেন্সারটার নাম হচ্ছে হল এফেক্ট সেন্সার। তার ক্লাসগুলো আমরা মানে নেক্সট পার্টগুলোতে আছে, আলোচনা করব। এটাকে বলা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার এর কাজ হচ্ছে অ্যাক্সিলেটর এবং ব্রেক কিভাবে আমরা প্রেস করছি তার উপর ডিপেন্ড করে মোটরের স্পিডটাকে কন্ট্রোল করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রোলার। এবার হচ্ছে ডিসি ডিসি কনভার্টার। ডিসি ডিসি কনভার্টারের কাজ হচ্ছে আমাদের যে ব্যাটারি, এটা সাধারণত 48 ভোল্ট বা 60 ভোল্ট বা 72 ভোল্ট হয়। তাহলে এই ভোল্টেজের ব্যাটারি ব্যবহার করে আমাদের কিন্তু হেডলাইটটা জ্বলবে না। কেন? হেডলাইট আমাদের 12 ভোল্টে চলে। গাড়িতে যে হর্ন আছে সেটা 12 ভোল্টে চলে। তার মানে আমাকে কিন্তু 48 ভোল্ট বা 60 ভোল্ট থেকে 12 ভোল্ট পেতে হবে। এই 48 বা 60 ভোল্ট থেকে 12 ভোল্ট পেতে গেলে মাঝখানে একটা কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, সেটাকেই বলা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার, যার কাজ হচ্ছে হাই ভোল্টেজকে ডাউন করে 12 ভোল্টেজে কনভার্ট করবে। এই বিষয়টাই আমরা ইলেকট্রিক স্কুটির মধ্যে দেখতে পাবো। এবার দেখবো যে কোন কম্পোনেন্ট গাড়ির কোন কোন লোকেশনে থাকে। বিএলডিসি মোটর চাকাতেই থাকে, সেই জন্য এই মোটরটাকে বলা হচ্ছে হাব মোটর। মানে যেহেতু গাড়ির চাকাতেই থাকে, গাড়ির চাকাকে হাব বলা হয়, সেই জন্য এটাকে হাব মোটর বলে। কন্ট্রোলার, এরা সিটের নিচে থাকে। কনভার্টার, কনভার্টার মানে ডিসি ডিসি কনভার্টার যেটা বললাম, ওটাও কিন্তু সিটের নিচে থাকে। ব্যাটারি প্যাক, ব্যাটারি প্যাক সিটের নিচে থাকতে পারে, আবার গাড়ির পাটাতনেও থাকতে পারে, এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। আরেকটা কম্পোনেন্ট থাকে, সেটাকে বলা হচ্ছে এমসিবি। এমসিবি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এমসিবির কাজ কি না, যদি ব্যাটারি শর্ট সার্কিট হয় বা কোনো সার্কিটে কোনো প্রবলেম হয়, এমসিবিটা ট্রিপ করে যাবে এবং টোটাল সিস্টেমটাকে সুরক্ষা প্রদান করবে। এই গেল আমাদের একটা বেসিক কনসেপ্ট। এরপর আমরা এক একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি ব্যাটারি। ব্যাটারি কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়? না, আমরা যখন কোনো ব্যাটারি ব্যবহার করব,
শুধুমাত্র তার ভোল্টেজটা বলবো না, তার সঙ্গে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই বলতে হবে। অর্থাৎ 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 26 অ্যাম্পিয়ার, এইভাবে আমরা একটা ব্যাটারির ক্যাপাসিটি বলবো। 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আর 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? না, দুটোই 48 ভোল্ট, কিন্তু 20 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আমরা 28 অ্যাম্পিয়ার ব্যবহার করি, তাহলে গাড়ির পিক আপটা বেশি হবে। অর্থাৎ গাড়ির যে কুইক পিক আপ, আমি অ্যাক্সেলেটর প্রেস করলে যে গাড়িটার পিক আপটা যে বাড়ছে, সেই বৃদ্ধিটা কিন্তু এখানে আমরা বেশি পাবো। কেন? না, গাড়ির পিক আপটা ডিপেন্ড করে অ্যাম্পিয়ারের উপরে। ব্যাটারি মূলত দু ধরনের ব্যাটারি ইভিতে ব্যবহার করা হয়। একটাকে বলা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারি মূলত আমরা টোটোর ক্ষেত্রেই দেখতে পাবো, এবং টোটোতে যদি 60 ভোল্ট ক্যাপাসিটি থাকে, সেখানে 12 ভোল্ট করে 5টা ব্যাটারি থাকবে, এবং অবশ্যই এটা সিরিজ কানেকশন থাকবে। অর্থাৎ 12 5 60, 60 ভোল্ট ব্যাটারি প্যাক টোটোর মধ্যে আমরা দেখতে পাবো। কিন্তু যদি স্কুটির মধ্যে দেখি, স্কুটির মধ্যেও লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট, এই দু ধরনের ব্যাটারি বেশি পরিমাণ ব্যবহার করা হয়। কিন্তু এই যে লেড অ্যাসিড ব্যাটারি, এই লেড অ্যাসিড ব্যাটারিও কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু এই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট, এই ব্যাটারির ব্যবহার সব থেকে বেশি। কেন বেশি? কারণ এই ব্যাটারিগুলো ওজনে খুব হালকা, ওজনে হালকা হয়। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এই ব্যাটারিকে আমরা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে চার্জ করতে পারি। তো লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? না, লিথিয়াম আয়ন দেখুন, ব্যাটারিটা দেখতে সরু, আর লিথিয়াম ফসফেট ব্যাটারিটা কিন্তু অনেক মোটা। মোটামুটি এই ব্যাটারির যা ওজন হবে, এই ব্যাটারি যদি ধরুন 100 গ্রাম, 100 গ্রাম হয় না, কম হয়, 100 গ্রাম ওজন হয়, এই ব্যাটারি মোটামুটি ভাবে 108 গ্রাম, ঠিক আছে? এরকম হবে, মানে প্রায় 1.5 গুণ বা 2 গুণের কাছাকাছি ওয়েটের ডিফারেন্স হবে, এবং মোটাটা মোটামুটি 1.5 গুণ। মানে এটা যদি 5 মিলিমিটার হয়, এটা হবে মোটামুটি 7 মিলিমিটার, 7 থেকে 8 মিলিমিটার, এরকম ভাবে মোটা হয়, ঠিক আছে? তাহলে লিথিয়াম আর লিথিয়াম ফসফেটের মধ্যে আকার আয়তনের পার্থক্য আছে। কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্থক্য কি? লিথিয়াম আয়ন, এখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। লিথিয়াম আয়ন ব্যাটারি আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি কোনো কারণ শর্ট সার্কিট হয়, যদি কোনো কারণে আম, জলের সংস্পর্শে আসে, এখানে কিন্তু আগুন লেগে যেতে পারে। কিন্তু লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এইখানেই হচ্ছে মেন পার্থক্য। অর্থাৎ টাটা থেকে শুরু করে যে সমস্ত কোম্পানি সেফটির বিষয়টাকে গুরুত্ব দেয়, তারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটাকে গুরুত্ব দেয়। আর যে সমস্ত কোম্পানি পিক আপ, অর্থাৎ গাড়ির পিক আপটা অনেক বেশি হবে, এটার উপর গুরুত্ব প্রদান করে, তাদের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারিটা কিন্তু ভালো। মানে লিথিয়াম আয়ন ব্যাটারি পিক আপটা বেশি হয়, টর্কটা বেশি হয়, আর লিথিয়াম ফসফেট ব্যাটারি টর্কটা কম হবে, কিন্তু সেফটির বিষয়টা কিন্তু অনেক ভালো। এতটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলুন। রিপ্লাই করুন। কোনো কোশ্চেন থাকলে রিপ্লাই করুন। যতটা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? স্যার বলছি, টোটোর মধ্যে কি লিথিয়াম ব্যাটারি লাগানো যায়? টোটোর মধ্যেও লিথিয়াম ব্যাটারি লাগানো যায়, বর্তমানে লাগানো হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা যেহেতু কস্টিংটা একটু বেশি পড়ে, সেই জন্য লেড অ্যাসিডটাকেই প্রাধান্য দেওয়া হয়, নাহলে লাগানো যায়, এবং বর্তমানে লাগানো হচ্ছেও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি স্ক্রিনটা একবার অফ করে অন করছি, ঠিক আছে?
আচ্ছা, এই মাধ্যমিক এন্ড এইচএস সাজেশন যেটা লেখা আছে, এনারটা স্ক্রিনটা বড় কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, এই মাধ্যমিক বা এইচএস সাজেশন যেটা লেখা আছে, একটু রিপ্লাই করুন আনমিউট করে। রিপ্লাই করুন। শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই করুন। বলছি স্যার স্ক্রিনটা কিছু দেখাচ্ছি না। আপনি একটু লেফট নিয়ে জয়েন করুন। ওকে। হ্যাঁ, একটু লেফট নিয়ে জয়েন করুন। কোনটা স্যার? যিনাকে বলা হয়েছে উনি অলরেডি লেফট নিয়ে নিয়েছেন, উনি লেফট নিয়ে জয়েন করছেন। স্যার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ব্যাপারে যেটা বলছিলেন। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, এরপর আমার তো হ্যাঁ বলুন। যেটা বলছিলাম, হুম আমাদের তো আমি মাধ্যমিক পাস করে এসেছি, 18 হুম বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কলেজে তো রেজিস্ট্রেশন হয় না, আমি তা কি করব? মাধ্যমিকের পরে আইটিআই তে অ্যাডমিশন নিয়েছেন, তাই তো? হুম। আপনার কি 18+ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু পরে ফোন করবেন, ঠিক আছে? ক্লাস হয়ে যাক, কালকে অফিস আওয়ারে ফোন করবেন। ঠিক আছে। ওকে। ঠিক আছে। ব্যাটারি প্যাক উইথ বিএমএস, অর্থাৎ এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি একটু আগে আলোচনা করলাম, এই লিথিয়াম আয়ন ব্যাটারি 50টা, 100টা, 150টা, 200টা সেল দিয়ে এইভাবে একটা ব্যাটারি প্যাক তৈরি করা হয়, এবং এই ব্যাটারি প্যাকের সঙ্গে একটা সার্কিট বোর্ড লাগানো হয়। এই সার্কিট বোর্ডটাকে বলা হচ্ছে বিএমএস। বিএমএস এর ফুল ফর্ম কি? না, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এর কাজ কি? এর কাজ হচ্ছে, যদি 100টা সেল থাকে, ব্যাটারির 100টা সেলের কন্ডিশন কিন্তু 100 রকম। এই 100টা সেলকে ম্যানেজ করা, অর্থাৎ যখন চার্জ করব প্রপারলি যেন প্রত্যেকটা ব্যাটারি চার্জ হয়, যখন ডিসচার্জ করব প্রত্যেকটা ব্যাটারি যেন প্রপারলি ডিসচার্জ হয়, এটাকে ম্যানেজ করা, মেনটেন করা, এটা কে করবে? বিএমএস করবে। এবং আমাদের মোবাইলের ক্ষেত্রে দেখবেন যে যখন ধরুন আপনার 80% চার্জ আছে, তখন দেখায় 80% চার্জ আছে মানে আপনি 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন। এই যে 80% চার্জে 8 ঘন্টা ব্যবহার করবেন, এটা কি করে আপনি মানে মোবাইল কি করে দেখাচ্ছে? এটা কিন্তু এই বিএমএসই ক্যালকুলেশন করে আমাদেরকে শো করে যে আমি যেভাবে ডিসচার্জ করছি, এভাবে যদি মোবাইলটাকে ব্যবহার করি, তাহলে 8 ঘন্টা 80% চার্জ আপনি ব্যবহার করতে পারবেন। এইটার কাজ কিন্তু বিএমএস এর। ঠিক আছে? আমাদের লং টার্ম সিলেবাসে এই বিএমএস এর ওপরই দুটো তিনটে করে ক্লাস হয়। আর এক একটা এই বিএমএস এর ওপরই 6 থেকে 7টা করে পেজ আছে, শুধুমাত্র এক একটা চ্যাপ্টার। ঠিক আছে? তো পুরো জিনিসটা তো এত অল্প সময়ের মধ্যে পসিবল হবে না, তবে আমরা 1 মান্থ সেশনে কিন্তু বেশ কিছুটা আলোচনা আমরা পাবেন। এরপর হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার কি? না, কন্ট্রোলার হচ্ছে একটা সার্কিট ইউনিট বা একটা সার্কিট বোর্ড, মাদার বোর্ড বলতে পারি। তার সঙ্গে সমস্ত কিছু যুক্ত আছে। মোটরের সঙ্গে কানেকশন আছে, ব্যাটারির সঙ্গে কানেকশন থাকবে, থ্রোটল বা অ্যাক্সিলারেটরের সঙ্গে কানেকশন থাকবে, ব্রেকের সঙ্গে কানেকশন থাকবে, সবার সঙ্গে কানেকশন আছে। এর কাজ কি? না, আমি ব্রেক অ্যাপ্লাই করেছি কিনা সেই ইনফরমেশন কোথায় যাবে? কন্ট্রোলারে যাবে। থ্রোটল বা অ্যাক্সিলারেটর কতটা প্রেস করেছি সেই ইনফরমেশন থ্রোটল কন্ট্রোলারে যাবে। ব্যাটারি থেকে 48 ভোল্ট বা 60 ভোল্ট সাপ্লাই কন্ট্রোলারে আসবে। এই এতগুলো ইনফরমেশন নিয়ে কন্ট্রোলার মোটরের স্পিডটাকে কন্ট্রোল করবে। এবার সেটা কি করে করবে? এই কন্ট্রোলারের ভেতরে যে সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি, এত এত কিছু একটা বিষয় আছে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। এখানে যে ছোট্ট চৌকোন একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে আইসি। এই আইসির মধ্যে অ্যাকচুয়ালি সফটওয়্যার দেওয়া থাকে, যে সফটওয়্যার উপর বেস করে টোটাল কন্ট্রোলার পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। এরপর আসছি আমরা মোটর, হাব মোটর। যে বিষয়টা আমি বলেছিলাম যে চাকার মধ্যে যেহেতু মোটর থাকে, সেই জন্য এটাকে হাব মোটর বলা হয়। তো এই মোটর, এর মধ্যে কিন্তু কোনো কার্বন ব্রাশ, মানে ধরুন ড্রিল মেশিন, কাটিং মেশিন, এগুলোতে দেখবেন কার্বন ব্রাশ থাকে। এখানে কিন্তু কোনো কার্বন ব্রাশ থাকে না। কি থাকে? সেন্সার থাকে। অর্থাৎ এই মোটরটা আমি যদি 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টাও চালাই, তাহলেও কিন্তু হিট হবে না। সেভাবেই এই মোটরটাকে তৈরি করা হয়েছে,
কারণ এই মোটরের মধ্যে কোনো টাচিং পয়েন্ট নেই, অর্থাৎ এখানের পুরো ফাংশনটা সেন্সার দিয়ে অপারেট হয়। কি কি সেন্সার আছে না, এখানে তিনটে সেন্সার দেখতে পাচ্ছি, একটাকে বলা হচ্ছে ইউ, একটাকে বলা হচ্ছে ভি, একটা বলা হচ্ছে ডব্লিউ, মানে তিনটে একই সেন্সার, নামকরণ করেছে ইউভি ডব্লিউ। এই সেন্সারটার নাম হচ্ছে হল সেন্সার। কি বলা হয়? হল সেন্সার। এই হল সেন্সার কি, কিভাবে কাজ করে, সেটা আমরা লং টার্ম ডিটেলস আলোচনা করব। এটাকে বলা হচ্ছে হল সেন্সার। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের এই যে বিএলডিসি মোটর, এই মোটরটা হচ্ছে 3 ফেজ মোটর। 3 ফেজ মোটর মানে তিনটে মেন কয়েল আছে, তাহলে তিনটে মেন কয়েলের জন্য তিনটে সেন্সার এখানে ব্যবহার করেছে, এই জন্য আমরা তিনটে সেন্সার এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনটে কয়েলের পজিশন, এই তিনটে সেন্সার কন্ট্রোলারকে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে পাঠাবে যে কয়েলের কন্ডিশন কি আছে। এদের সুবিধা কি না, এই বিএলডিসি মোটরের সুবিধা হচ্ছে এই মোটরের আমরা স্পিড, টর্ক ইজিলি কন্ট্রোল করতে পারবো, এবং এই মোটর হিট হবে না, এবং এই মোটরের কন্ট্রোলিং ইউনিট বা কন্ট্রোলিং সিস্টেম অনেক স্মুথ। অর্থাৎ মোটরের স্পিড যখন বাড়বে সেটাও স্মুথলি বাড়বে, যখন ডাউন করবে স্মুথলি ডাউন হবে। অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু এই মোটরের ক্ষেত্রে অনেক সুবিধে। আচ্ছা, বিএল কেন বলা হচ্ছে না, বিএল মানে ব্রাশলেস। ব্রাশ মানে কি? ব্রাশ মানে হচ্ছে কার্বন ব্রাশের কথা বলা হচ্ছে, যেহেতু এই মোটরের কোনো ব্রাশ নেই সেই জন্য ব্রাশলেস। ডিসি মোটর কেন বলা হচ্ছে না, যেহেতু এই মোটর ব্যাটারিতে চালিত হয় সেই জন্য এটাকে ডিসি মোটর বলা হয়, অর্থাৎ ডিসি কারেন্টে চলে বলে ডিসি মোটর। এই গেল আমাদের মোটরের বিষয়। এবার আসছে ডিসি ডিসি কনভার্টার। ডিসি ডিসি কনভার্টার অলরেডি আগে বলেছি। ডিসি ডিসি কনভার্টারে কি লেখা আছে একটু দেখে নিন। ডিসি ডিসি কনভার্টারে এখানে লেখা আছে দেখুন 48 ভোল্ট। তার মানে এই ডিসি ডিসি কনভার্টারকে যদি আমরা 48 ভোল্ট দিই, এ আমাকে 12 ভোল্ট দেবে। অর্থাৎ 48 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করার জন্য এই ডিসি ডিসি কনভার্টার ব্যবহার করা হয়। এবার ডিসি ডিসি কনভার্টার বিভিন্ন ধরনের হতে পারে। যদি এই কনভার্টারের গায়ে এরকম লেখা থাকে 48 ভোল্ট 60 ভোল্ট, তার মানে এই ডিসি ডিসি কনভার্টারকে যদি আমরা 48 ভোল্ট দিই তাহলেও আমরা 12 ভোল্ট পাবো, যদি 60 ভোল্ট দিই তাহলেও আমরা 12 ভোল্ট পাবো। ঠিক আছে, মানে তার 60 ভোল্ট এবং 48 ভোল্ট দুটো ভোল্টের জন্যই এই ডিসি ডিসি কনভার্টার 12 ভোল্টে কনভার্ট করতে পারে। সেই বিষয়টা কিন্তু আমাদের ভালো করে দেখে বুঝে লাগাতে হবে, কারণ এখানে পরিষ্কার লেখা থাকে দেখুন 30 ভোল্ট থেকে 72 ভোল্ট। তার মানে 30 ভোল্ট থেকে 72 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ দিলে আমি কিন্তু এখান থেকে 12 ভোল্ট পাবো। অর্থাৎ ডিসি ডিসি কনভার্টার, সব ডিসি ডিসি কনভার্টার কিন্তু একই নয়, সেটা আমাকে বুঝে এবং জেনে লাগাতে হবে। এবার আসছি অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটর আমরা জানি যে অ্যাক্সিলেটর বা থ্রোটল বলে। তো এই থ্রোটল আর আমাদের পেট্রোল বা ডিজেল গাড়িতে যে অ্যাক্সিলেটর বলি, দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো টেকনোলজি সম্পূর্ণ আলাদা। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে যেটাকে আমরা থ্রোটল বা অ্যাক্সিলেটর বলছি, এর ভেতরে কি থাকে না, এর ভেতরে একটা সেন্সার থাকে। কি সেন্সার? দেখুন লেখা আছে হল এফেক্ট সেন্সার। অর্থাৎ এর ভেতরে যে সেন্সার থাকে সেটাকে বলা হচ্ছে হল এফেক্ট সেন্সার। ঠিক মোটরে যে সেন্সার থাকে ওই একই সেন্সারই থাকে এখানে, হল এফেক্ট সেন্সার। এই হল এফেক্ট সেন্সার কিভাবে কাজ করে না, হল এফেক্ট সেন্সারের তিনটে তার থাকে, একটাকে বলা হচ্ছে পজিটিভ, একটাকে বলা হচ্ছে নেগেটিভ। এটা কি না, সেন্সারটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, তার পজিটিভ নেগেটিভ। আর একটা বেরোবে সিগন্যাল বা আউটপুট বলতে পারি, এটা কত ভোল্ট হবে না 0 থেকে 4.5 ভোল্ট। এটা হচ্ছে সিগন্যাল। তিনটে ওয়্যার থাকবে দেখুন এখানে, 5 ভোল্ট, নেগেটিভ আর সিগন্যাল। অর্থাৎ থ্রোটলের মধ্যে যে হল এফেক্ট সেন্সার আছে সেখানে 5 ভোল্ট সাপ্লাই যাবে, আর সিগন্যাল হিসেবে 0 থেকে 4.5 ভোল্ট সিগন্যাল আসবে। সেই সিগন্যালটা যাবে কোথায়? সেই সিগন্যালটা চলে যাবে কোথায়? কন্ট্রোলারে চলে যাবে। কন্ট্রোলার সেই সিগন্যালটা নিয়ে বুঝে নেবে যে আমি কতটা পরিমাণ অ্যাক্সিলারেটর প্রেস করেছি। এই হচ্ছে সেন্সার। দেখুন এই যে এর ভেতরটাতে সেন্সারটা বসানো থাকে। আর আমরা যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট। আমরা অ্যাক্সিলারেটর প্রেস করছি মানে কি, আমরা ম্যাগনেটের উপরে এই সেন্সারটাকে মুভ করছি এভাবে। এই মুভমেন্ট থেকে এই হল এফেক্ট সেন্সার একটা ভোল্টেজ তৈরি করে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে হল ভোল্টেজ। সেই হল ভোল্টেজটাই হচ্ছে একটা সিগন্যাল হিসেবে কন্ট্রোলারে যায়।
দেখুন এখানে 3টে ওয়্যার দেখতে পাচ্ছি, লাল, কালো আর একটা সিগন্যাল। এতটা পোর্শন থেকে সবার ক্লিয়ার? রিপ্লাই করুন। কোনো কোশ্চেন নেই তো? যদি কোশ্চেন থাকে কোশ্চেন বলুন। ওকে, এরপর আসছি ব্রেক। ব্রেকে কি দেখতে পাবো না, ইলেকট্রিক 2 and 3 হুইলারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ডিস্ক ব্রেক, এটা দেখতে পাচ্ছি ড্রাম ব্রেক। তো ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক যেটা মেকানিক্যাল ব্রেক সেটা তো থাকেই, নর্মাল গাড়িতে যেমন থাকে সেরকম থাকে, কিন্তু এখানে ব্রেক সিস্টেমের অ্যাপ্লিকেশনটা একটু আলাদা। এখানে ব্রেকের পেছনে একটা সুইচ থাকে। কি থাকে না, ব্রেকের পেছনে একটা সুইচ থাকে। এই সুইচটার কাজ কি? এই সুইচটার কাজ হচ্ছে যখনই আমি ব্রেকটা অ্যাপ্লাই করব, সুইচটা কি হবে না, সুইচটা ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে যাবে কথার মানে হলো আমরা বলতে পারি সুইচটা অন হয়ে যাবে। তাহলে যখনই আমরা ব্রেকটা প্রেস করব, ব্রেকের পেছনে যে সুইচটা দেওয়া আছে সুইচটা অন হয়ে যাবে। সুইচটা অন হয়ে গেলে গাড়ির পেছনে যে ব্রেক লাইট আছে সেই ব্রেক লাইটটা জ্বলে উঠবে, ব্রেক লাইটটা জ্বলে উঠবে। এবং তার সঙ্গে আরেকটা যেটা কাজ হবে সেটা আমরা এখান থেকে বলছি, এই দেখুন এটা হচ্ছে ব্রেক লিভার, মানে বাম দিকের ব্রেক ডান দিকের ব্রেক, দুটো ব্রেক আছে। তাহলে এই যে দুটো ব্রেক, যখনই ব্রেকটাকে আমি প্রেস করবো ব্রেকটা অন হয়ে যাবে, তখন এই ব্রেকের একটা সিগন্যাল চলে যাবে কোথায়, কন্ট্রোলারে। যখনই কন্ট্রোলারে ব্রেকের সিগন্যাল এলো তখনই কন্ট্রোলার মোটরের সাপ্লাইটাকে বন্ধ করে দেবে। তার মানে যখন আমরা ব্রেক করছি মোটরে কিন্তু কোনো সাপ্লাই যাচ্ছে না। তার মানে আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছি, আমরা যতবার ব্রেক করব, যতক্ষণ ব্রেক করে থাকবো ততক্ষণ কিন্তু মোটরে কোনো সাপ্লাই যাচ্ছে না। নর্মাল পেট্রোল ডিজেলে কি হয়, যে আমি যদি সিগন্যালে দাঁড়িয়ে থাকি আমার ইঞ্জিন কিন্তু বন্ধ হয় না, ইঞ্জিনে কিন্তু তেল খরচা হতেই থাকে। কিন্তু ইভির ক্ষেত্রে এটাই হচ্ছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, আমার চাকা যতটুকু ঘুরবে ততটুকু আমার ইলেকট্রিক এনার্জি নষ্ট হবে। তার বাইরে আমরা যদি দাঁড়িয়ে থাকি আমাদের কিন্তু ইলেকট্রিক এনার্জি 0% নষ্ট হবে। অর্থাৎ ব্রেক অ্যাপ্লাই যখনই করবো মোটরের সাপ্লাই বন্ধ। ঠিক এইখানে একটা সমস্যা হয়, অনেক সময় ধরুন ব্রেক সুইচটা হঠাৎ করে রাস্তায় খারাপ হয়ে গেছে। ব্রেক সুইচটা যদি খারাপ হয়ে যায় তাহলে কন্ট্রোলার কি বুঝবে, যে সবসময় আমি ব্রেকটা অ্যাপ্লাই করে রেখেছি। তাহলে কন্ট্রোলার যদি এটা বোঝে যে আমার ব্রেকটা অ্যাপ্লাই করা আছে, কন্ট্রোলার কি মোটরকে সাপ্লাই দেবে? নিশ্চয়ই দেবে না। তাই মোটরকে সাপ্লাই দিচ্ছে না মানে মোটর কিন্তু চলবে না, অর্থাৎ গাড়ি এগোবে না। আমাদের মনে হতে পারে গাড়ি হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু না, এই ব্রেক সুইচ থেকেই প্রবলেমটা হয়। এই প্রবলেমটার জন্য কিন্তু অনেক গাড়ি রাস্তাতে ব্রেকডাউন হয়। তো সেটা কি করে আইডেন্টিফাই করবো যে এইটাই প্রবলেম, কি করে সলিউশন করবো, সেগুলো আমরা নেক্সট পার্টে জানবো। এরপর হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এটা তো বলার কিছু নেই, ডিসপ্লে থাকবে এখানে। নর্মাল গাড়ির থেকে এই ডিসপ্লেতে একটু আলাদা বিষয় থাকে, সেটা কি না, স্পিডোমিটার এগুলো তো থাকেই, তার সঙ্গে ব্যাটারির ভোল্টেজ কত আছে, এবং যদি একটু দামি গাড়ি বা ব্র্যান্ডেড গাড়ি মানে ব্যবহার করি, মানে আথার, ওলা, সেগুলোতে আমরা কত পার্সেন্টেজ চার্জ আছে, সেই চার্জে কত কিলোমিটার যেতে পারবো তার এস্টিমেট, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। আর ব্যাটারি টেম্পারেচার সেটাও কিন্তু এখানে শো করে। এই গেল আমাদের টেকনিক্যাল পার্টের যে 3টে পার্ট বলেছিলাম তার ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার বলুন যে এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। ফার্স্ট পার্ট থেকে কোনো কোশ্চেন নেই তো, তাহলে আমরা সেকেন্ড পার্টে যাব। আমরা সেকেন্ড পার্টে দেখব ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল। খুব ইম্পর্টেন্ট পার্ট, একটু মন দিয়ে ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করুন। কঠিন নয়, আমি একবারে জলের মতো সহজ করে বলার চেষ্টা করব, একবারে আপনারা বুঝে যাবেন। প্রথমে হচ্ছে এই যে হাইব্রিড ভেহিকেল ডেভেলপ হয়েছে, এই হাইব্রিড ভেহিকেল কাকে বলবো? কেউ কি বলতে পারবেন হাইব্রিড ভেহিকেল কাকে বলে? নামটা হয়তো অনেকে শুনেছেন, এই হাইব্রিড ভেহিকেল কাকে বলে কে বলতে পারবেন? কোনো কনসেপ্ট আছে? যে গাড়িগুলো চলার জন্য একাধিক ইঞ্জিন ব্যবহার হয়, বা মানে কি বলবো, বড় গাড়িকে বলে। ইভি দুটোই অ্যাভেলেবেল থাকে, সেই ধরনের। ওকে 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 ওকে, অনেকটা গেছেন। আমি বলে দিচ্ছি পুরো ক্লিয়ার করে। দুটো ইঞ্জিন বা এরকম বিষয়টা নয়, হাইব্রিড ভেহিকেল মানে সেই সমস্ত ভেহিকেল যে ভেহিকেলে দুটো পাওয়ার সোর্স থাকে। কি বললাম? দুটো পাওয়ার সোর্স থাকে। তো
এই ধরনের আমরা যে সমস্ত গাড়িকে হাইব্রিড ভেহিকেল বলছি সেখানে কি থাকে, একটা আইসি ইঞ্জিন থাকে, মানে একটা ইঞ্জিন থাকবে পেট্রোল বা ডিজেল চালিত ইঞ্জিন, আর একটা থাকবে ব্যাটারি। তার মানে একটা হচ্ছে ইলেকট্রিক সোর্স পাচ্ছি আর একটা আইসি ইঞ্জিন থেকে সোর্স পাচ্ছি। এই ব্যাটারি এবং ইঞ্জিন দুটো পাওয়ার সোর্স যদি কোনো গাড়িতে ব্যবহার করা হয় সেই গাড়িকে আমরা বলবো হাইব্রিড ভেহিকেল। ক্লিয়ার? তার মানে বর্তমানে আমরা যত গাড়ি আমরা চড়ি, যত গাড়ি আমরা দেখি, সব গাড়ি কিন্তু হাইব্রিড ভেহিকেল। পিওর মানে পেট্রোল বা ডিজেল ভেহিকেল বলে কিন্তু বাস্তবে আর কিছু নেই এখন। এটা আগে ছিল, যেমন রাজদূত গাড়ি, সেখানে কিন্তু কোনো ব্যাটারি ছিল না। এই জন্য দেখবেন যে অ্যাক্সেলেটার প্রেস করলে আলোটা জ্যোতি বেড়ে যাচ্ছে, আর যখনই গাড়ির স্পিড কমে যাবে হেডলাইটটা দপদপ করে বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, অনলি শুধুমাত্র ইঞ্জিন। আগেকার দিনে এটা ছিল, বর্তমানে সমস্ত গাড়ি কিন্তু হাইব্রিড ভেহিকেল। তো এই যে হাইব্রিড ভেহিকেল আমরা এখন বর্তমানে দেখছি বা চড়ছি, সেই হাইব্রিড ভেহিকেলের ডেভেলপমেন্ট অর্থাৎ টেকনোলজিটা কিভাবে ডেভেলপ হয়েছে সেই বিষয়টা আমরা এখানে দেখব। প্রথমে আমরা বলবো মাইক্রো হাইব্রিড, তারপরে এসছে মাইল্ড হাইব্রিড, তারপরে এসছে ফুল হাইব্রিড, এরপরে এসছে প্লাগ ইন হাইব্রিড। তাহলে হাইব্রিড কারের চারটা স্টেপ, চারটা ধাপ। প্রথমে এসেছে মাইক্রো হাইব্রিড, তারপরে এসেছে মাইল্ড হাইব্রিড, তারপরে এসেছে ফুল হাইব্রিড, এরপরে এসেছে প্লাগ ইন হাইব্রিড। তো এই চারটে হাইব্রিড কারের মধ্যে চেঞ্জেসটা কি হয়েছে? মাইক্রো হাইব্রিড মানে, দেখুন হাইব্রিড মানেই বলেছে আইসি ইঞ্জিন থাকবে, তাহলে এখানেও আইসি ইঞ্জিন আছে, এখানেও আইসি ইঞ্জিন আছে, আর এখানেও আইসি ইঞ্জিন আছে, এটা তো থাকবেই। চেঞ্জেস হয়েছে ব্যাটারির। মাইক্রো হাইব্রিড মানে এখানে 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মানে যদি বাস বা লরি হয় 24 ভোল্ট, আর যদি ছোট গাড়ি হয়, বাইক হয়, সেখানে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হচ্ছে মাইক্রো হাইব্রিড। এই 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারির কাজ কি? গাড়িকে যখন স্টার্ট করব তখন স্টার্ট করতে সাহায্য করে, গাড়ির হেডলাইট, হর্ন এইগুলো চালানো করতে সাহায্য করে। যেটা আমরা নর্মাল পেট্রোল বা ডিজেল ভেহিকেল যেটাকে বলি, ওগুলো সবই হচ্ছে মাইক্রো হাইব্রিড। 1 নম্বর ক্লিয়ার সবার? হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। এরপরে আমরা আসবো সেকেন্ড স্টেপে, মাইল্ড হাইব্রিড। মাইল্ড হাইব্রিড মানে এই যে 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি আছে, এই ব্যাটারির ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করা হয়েছে। কত করা হয়েছে? না, ব্যাটারিটাকে বাড়িয়ে করা হয়েছে 48 ভোল্ট। মানে ইঞ্জিন তো আছেই, তার সঙ্গে 48 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর কাজ কি? না, এই 48 ভোল্ট ব্যাটারি প্যাকের কাজ হচ্ছে, যখন আমি ধরুন কোনো গাড়িকে ওভারটেক করব, আমরা ওভারটেক করার সময় কি করি? অ্যাক্সেলেটর প্রেস করি। অ্যাক্সেলেটর প্রেস করলে ইঞ্জিনের স্পিড প্রচুর বেড়ে যাবে, বেড়ে গেলে গাড়ির স্পিড বাড়বে এবং ওভারটেক করব। আমরা কি করব না, এই মাইল্ড হাইব্রিডে শুধুমাত্র ইঞ্জিনের স্পিডটাকে বাড়াবো না, ইঞ্জিনের স্পিড একটা এভারেজ স্পিড রেখে আমরা যদি অতিরিক্ত পাওয়ারটা ব্যাটারি থেকে নিয়ে নিতে পারি, মানে চাকাতেই তো আলটিমেট পাওয়ারটা যাবে, তাহলে ইঞ্জিন থেকে তো পাওয়ার যাচ্ছেই, অতিরিক্ত পাওয়ার আমি ইঞ্জিনের স্পিডটাকে না বাড়িয়ে ব্যাটারি থেকে সাপ্লাই নিয়ে নিচ্ছি। তাহলে ব্যাটারি থেকে যদি সাপ্লাইটা আমি চাকাতে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি আলটিমেট চাকার স্পিড বাড়বে, তাহলে গাড়িকে ওভারটেক করতে পারবো। তার মানে জিনিসটা কি হলো, ইঞ্জিনের স্পিডটাকে অতিরিক্ত না বাড়িয়ে আমি ব্যাটারিটাকে ব্যবহার করছি কোনো গাড়িকে ওভারটেক করার সময়। এতে কি সুবিধা হবে? না, ইঞ্জিনের স্পিডটাকে যদি অধিক বৃদ্ধি করি তাহলে দূষণ বাড়বে, এবং অধিক বৃদ্ধি করলে মাইলেজটাও কিন্তু অনেক কম পাবো। কিন্তু যদি আমরা এই মাইল্ড হাইব্রিড কনসেপ্টে ব্যবহার করি, যে ওভারটেক করার সময় বা হাইওয়েতে যখন হাই পিক আপে আমরা 120-30 এই স্পিডে চালাবো, তখন আমরা যদি ব্যাটারি এবং ইঞ্জিন দুটো পাওয়ারকে একসঙ্গে চাকাতে পাঠাতে পারি, তাহলে কিন্তু মাইলেজটা অনেক বেশি পাবো। এটাকে বলা হচ্ছে মাইল্ড হাইব্রিড। এরপরে এসেছে ফুল হাইব্রিড। ফুল হাইব্রিডে কি করা হয়েছে? না, আইসি ইঞ্জিন তো আছেই, তার সঙ্গে ব্যাটারির ক্ষমতাকে 48 থেকে বাড়িয়ে আরো বৃদ্ধি করা হয়েছে। কত বৃদ্ধি করা হয়েছে? না, সেটা গাড়ি কোম্পানির উপর ডিপেন্ড করে, গাড়ি কোম্পানি কতটা সেটা করবে। কিন্তু এখানে আমরা এরকম করে বলতে পারি যে ব্যাটারির ক্ষমতা এখানে 50% আর ইঞ্জিনের ক্ষমতাও 50%। মিউট করবেন। ইঞ্জিনের ক্ষমতা মিউট করবেন। ইঞ্জিনের ক্ষমতাও 50%। বিষয়টা কিরকম? না, আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করি কিন্তু ব্যাটারিকে চার্জ করছি, কিন্তু আমরা টোটালি ইঞ্জিনটাকে বন্ধ রেখে শুধু ব্যাটারি মোডে আমরা গাড়ি চালাতে পারবো, আবার ব্যাটারি মোডটাকে পুরোপুরি বন্ধ রেখে শুধুমাত্র ইঞ্জিন মোডেও গাড়ি চালাতে পারবো।
তার মানে এটা অ্যাপ্লিকেশনটা কোথায় হয়? ধরুন আপনি দুর্গাপুজোতে কলকাতায় 4 হুইলার গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন। কি গাড়ি? ফুল হাইব্রিড। তাহলে সেই ফুল হাইব্রিড ভেহিকেল যখন খুব জ্যাম রাস্তা, খুব কনজেস্টেড রাস্তায় যাবে, কি হবে? বারবার ব্রেক করতে হবে, বারবার সিগন্যালে দাঁড়াতে হবে। মানে সেখানে 30 মিনিটের রাস্তায় আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যাচ্ছেন। তাহলে এই 3 ঘন্টা যদি আপনি ইঞ্জিনটাকে স্টার্ট রাখেন, আপনার তেল তো পুড়বেই, তার সঙ্গে মাইলেজটা কিন্তু অনেক কমে যাবে। সেখানে আমরা ব্যাটারি মোডে অনায়াসে গাড়ি চালাতে পারি। তার মানে ইঞ্জিন মোডে তো আমি গাড়ি চালাবোই, কিন্তু কনজেস্টেড এরিয়া যেখানে আমাকে খুব, ধরুন 5-10 এই স্পিডে গাড়ি চালাতে হচ্ছে, পুরো ভিড়ের মধ্য দিয়ে গাড়িকে নিয়ে যেতে হচ্ছে, সেখানে আমি অনায়াসে ব্যাটারি মোডে গাড়ি চালাতে পারবো। এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাড়ির মাইলেজটা অনেক বৃদ্ধি পাবে। অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে? এরপরে আসছি আমরা এখানে মোটামুটি ব্যাটারিতে আমরা 1 থেকে 2 ঘন্টার উপর গাড়ি চালাতে পারি। ধরুন আপনার পেট্রোল শেষ হয়ে গেছে, ডিজেল শেষ হয়ে গেছে, আপনি ইঞ্জিনটাকে বন্ধ করে ব্যাটারি দিয়েই আপনি এখন 30-40 কিলোমিটার যেতে পারবেন। এটি হচ্ছে ফুল হাইব্রিডের কনসেপ্ট। এরপরে আসছে প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিডের ক্ষেত্রে কনসেপ্টটা কি? এখানেও আইসি ইঞ্জিন আছে, তার সঙ্গে ব্যাটারি আছে। পার্থক্যটা কি করা হয়েছে না, এখানে ব্যাটারিটাকে আমরা চার্জ করতে পারবো বাইরের কোনো ইলেকট্রিক সোর্স দিয়ে। মানে আপনার বাড়িতে বা কোনো ইলেকট্রিক চার্জিং স্টেশনে আমরা কিন্তু ব্যাটারিটাকে আলাদা করে চার্জ করতে পারবো। তার মানে প্রথম যে 3টে স্টেপ বললাম, মাইক্রো, মাইল্ড আর ফুল হাইব্রিড, এই 3টে স্টেপে কিন্তু ব্যাটারিটাকে আমরা বাইরে থেকে চার্জ করতে পারবো না। ইঞ্জিন চললে ইঞ্জিন থেকেই চার্জ হবে। কিন্তু প্লাগ ইন হাইব্রিডে কি করা হলো, যে ব্যাটারিটাকে আমরা বাইরে থেকে চার্জ করতে পারবো। মানে যদি এরকম দেখা যায় যে ধরুন ডিজেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আপনি ট্যাঙ্কে ডিজেল না ভরে শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করে ব্যাটারি মোডেই দিব্যি আপনি গাড়ি চালাতে পারবেন, 40-50 কিলোমিটার অনায়াসে গাড়ি চালাতে পারবেন। এটা হচ্ছে প্লাগ ইন। প্লাগ ইন কথার মানে হচ্ছে যে ব্যাটারিকে আমরা বাইরে থেকে চার্জ করতে পারবো, এই জন্য এটাকে বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। এই 4টে স্টেপ পেরিয়ে বর্তমানে এসেছে ইলেকট্রিক ভেহিকেল। তাহলে আমরা ব্যাটারি মোডেই যেহেতু গাড়ি চালাতে পারছি, তাহলে আইসি ইঞ্জিনে যদি আমরা ইঞ্জিনটাকে বাদ দিয়ে দিই তা এবং ব্যাটারির ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে দিই, টোটাল টেকনোলজিটাকে যদি পুরো পাল্টে দিই, আপডেট করে দিই, তাহলে কিন্তু অনায়াসে আমরা শুধুমাত্র ব্যাটারির উপর ডিপেন্ড করে 500 থেকে 600 কিলোমিটার আমরা জার্নি করতে পারবো। আর একটা 4 হুইলারে যদি 500 থেকে 600 কিলোমিটার একবার চার্জে চালাতে পারি, অনায়াসে আমরা সেই ইলেকট্রিক ভেহিকেল নিয়ে রাস্তায় চলতে পারবো। কেন না, আমাদের মোটামুটি 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে একটা করে চার্জিং স্টেশন কিন্তু বর্তমানে আমরা পেয়ে যাব মেগা সিটিতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক ভেহিকেল যেটা আমরা এত আলোড়ন একটা বিষয় যেটা আমরা আজকে আলোচনা করছি, সেই বিষয়টা কিন্তু হঠাৎ করে আসেনি। সেই টেকনোলজিটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপডেট হয়ে হয়ে আজকের দিনে আমরা ইলেকট্রিক ভেহিকেল দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে কোনো কোশ্চেন থাকলে বলুন, বা যদি কোনো কোয়ারিজ থাকে বলুন, রিপ্লাই করুন। যারা বুঝতে পেরেছেন ওটা হ্যান্ড রাইজ করুন, আর যদি কারো কোশ্চেন থাকে একটু রিপ্লাই করুন। প্লাগ ইন হাইব্রিডটা আরেকবার বলুন স্যার। ওকে, প্লাগ ইন হাইব্রিড কথার মানে হলো যে, প্লাগ ইন হাইব্রিড কথা মানে হচ্ছে এর মধ্যে আইসি ইঞ্জিন আছে, ব্যাটারি আছে, কিন্তু আমরা ব্যাটারিটাকে বাইরের কোনো ইলেকট্রিক সোর্স দিয়ে চার্জ করতে পারবো, মানে চার্জার দিয়ে চার্জ করতে পারবো। মানে ইঞ্জিনটাকে পুরোপুরি না ব্যবহার করে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। বুঝতে পারলেন? ওকে স্যার। হ্যাঁ স্যার। এই গেল আমাদের সেকেন্ড পার্ট। এরপর আমরা থার্ড পার্টে যাব। থার্ড পার্টে একটু সময় লাগবে, 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। এটা আমরা দেখবো ইলেকট্রিক 4 হুইলার, অর্থাৎ ইলেকট্রিক বাস। হ্যাঁ বলছি স্যার, এই যে প্লাগ ইন হ্যাঁ, হাইব্রিডটা আছে, এটা কি ব্যাটারি ইঞ্জিন কি ব্যাটারিটাকে চার্জ করে না? না, ইঞ্জিন ব্যাটারিকে চার্জ করে, কিন্তু আমি ব্যাটারিকে বাইরে থেকেও চার্জ করার অপশন পাবো। আচ্ছা, ইঞ্জিনটা মানে ব্যাটারিটাকে চার্জ করার সিস্টেম আছে, তাই তো? হ্যাঁ, মানে আমি যদি ইঞ্জিনটাকে স্টার্ট রাখি, ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হবে, কিন্তু আমি আচ্ছা, চাইলে, হবে। হ্যাঁ চাইলে ইঞ্জিনটাকে বন্ধ রেখেও আমি বাইরে থেকেও চার্জ করতে পারবো, সেই অপশনটা আমি পাবো। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা দেখবো ইভি বাস।
এবং ইভি ফোর হুইলার। একটা ইলেকট্রিক বাসে কতজন চড়েছেন একটু রিপ্লাই করুন, হ্যান্ড রাইজ করুন। কতজন ইলেকট্রিক বাসে চড়েছেন? কলকাতাতে প্রচুর ইলেকট্রিক বাস চলছে এখন, রিপ্লাই করুন। অনেকেই চড়েছেন, আচ্ছা, স্যার আমি ওকে ওকে। তাহলে আমরা সবাই কিন্তু ইলেকট্রিক বাসে চড়েছি, কিন্তু ইলেকট্রিক বাস কি করে চলছে, ইলেকট্রিক বাসে কি কি আছে, সেগুলো জানার ইচ্ছা কি আমাদের কোনোদিন হয়নি? অবশ্যই কিন্তু হয়েছে, কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি যে কি করে জানবো, কোথা থেকে জানবো। তো আজকে আমরা সেশনেই অনেকটা আইডিয়া ক্লিয়ার করতে পারবো যে কি কি কম্পোনেন্ট একটা ইলেকট্রিক বাসে থাকে। প্রথমে আমরা দেখবো টাটা ইভি বাস। বর্তমানে কলকাতাতে যে বাসগুলো চলছে প্রায় টাটারই ইভি বাস চলছে। এই টাটা ইভি বাসের মেন কি কি কম্পোনেন্ট আছে। প্রথমে আছে ট্রাকশন মোটর। এটা আমরা ডিফারেন্সিয়াল জানি, গাড়ির চাকার পেছনের দিকে একটা হাড়ির মতো অংশ থাকে, ডিফারেন্সিয়াল বলে। এই দিকটাতে চাকা লাগানো থাকে, এই দিকটাতে চাকা লাগানো থাকে, দুদিকে দুটো চাকা লাগানো থাকে। এই ডিফারেন্সিয়ালের সামনে কি লাগানো থাকে, রিপ্লাই করার দরকার নেই, ডিফারেন্সিয়ালের সামনে মোটর লাগানো থাকে। এই মোটরটাকে বলা আছে ট্রাকশন মোটর। আমরা টু হুইলারের ক্ষেত্রে কিন্তু এখানে বিএলডিসি মোটর বলেছিলাম, এটাকে আমরা ট্রাকশন মোটর কেন বলছি না, ট্রাকশন মোটরকে আমরা সহজ করে বলতে পারি এটা এসি মোটর। তার মানে এই মোটরটা কিন্তু এসি কারেন্টে চলে। মানে একটা ইলেকট্রিক বাসে আছে কি ব্যাটারি থেকেই কিন্তু মোটরটা চলবে, কিন্তু ব্যাটারির কি কারেন্ট, ডিসি কারেন্ট, কিন্তু ব্যাটারির ডিসি কারেন্টে মোটরটা চলে না, ডিসি কে এসি তে কনভার্ট করা হয়, সেই এসি কারেন্ট দিয়ে মোটরটাকে চালনা করা হয়, কারণ এই মোটরটা হচ্ছে এসি মোটর। এবার প্রশ্ন হচ্ছে ডিসি কে এসি তে কনভার্ট করে তারপরে মোটরকে চালনা করা কি দরকার? তার কারণটা হচ্ছে এখানে যে মোটরটা আমরা ব্যবহার করছি এসি মোটর, কেন ব্যবহার করছি না, এসি মোটরের টর্কটা বেশি হয়, ডিসি মোটরের থেকে এসি মোটরের টর্ক বেশি হয়, আর ডিসি মোটরের ক্ষেত্রে স্পিড বেশি হয়। অর্থাৎ ইলেকট্রিক টোটো বা স্কুটির ক্ষেত্রে আমাদের স্পিডটা বেশি ম্যাটার করে, টর্কটা বেশি ম্যাটার করে না। কেন না, ইলেকট্রিক স্কুটিতে কতজন চাপতে পারে, 2 জন, টোটোতে কতজন, 5 জন, কিন্তু একটা ইলেকট্রিক বাসে 70 জন 80 জন চাপবে। তার মানে যেখানে লোড ক্যাপাসিটি বেশি সেখানে আমরা হাই টর্ক লাগবে, স্পিডের থেকে টর্কটা বেশি ইম্পর্টেন্ট। আর এসি মোটর বা ট্রাকশন মোটরের টর্ক অনেক বেশি হয়, এই জন্য আমরা এখানে ট্রাকশন মোটর ব্যবহার করব। আর এই ট্রাকশন মোটরকে কন্ট্রোল করার জন্য একটা ট্রাকশন ইনভার্টার থাকবে, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনভার্টার। এই ইনভার্টারের কাজ হচ্ছে মোটরের স্পিড, টর্ক, ভোল্টেজ, অ্যাম্পিয়ার, টেম্পারেচার এই সব কিছু কন্ট্রোল করবে। ক্লিয়ার? রিপ্লাই করুন। ট্রাকশন মোটর বিষয়টা কি ক্লিয়ার সবার? হ্যান্ড রাইজ করুন। ওকে ওকে। এরপরে ট্রাকশন মোটর আমরা এখানে ভালো করে দেখছি, ট্রাকশন ইনভার্টার, এই জিনিসটাকে বলা আছে ট্রাকশন ইনভার্টার। ট্রাকশন মোটরের ক্ষেত্রে বিএলডিসি তে কি বলেছিলাম না, বিএলডিসি তে বলেছিলাম এটা 3 ফেজ মোটর। 3 ফেজ কথার মানে হচ্ছে 3টে কয়েল থাকবে, মানে 3টে পজিটিভ লাইন থাকবে, 3 ফেজ মোটর। ট্রাকশন মোটর হচ্ছে 6 ফেজ মোটর। 6 ফেজ মোটর, 6টা ওয়্যার দেখতে পাচ্ছি, 6 ফেজ মোটর। এবার ট্রাকশন মোটরে কিন্তু 6টা ফেজ একসঙ্গে কাজ করে না, আর যখন আমরা গাড়িটাকে স্টার্ট করব তখন 6টা যে কয়েল আছে এই 6টি কয়েলেই কিন্তু তড়িৎ সাপ্লাই যাবে, 6টা ফেজেই কারেন্ট সাপ্লাই হবে, এবং 6 ফেজই কিন্তু কাজ করবে। কখন না, যখন গাড়ি স্টার্ট করব, কারণ গাড়ি যখন স্টার্ট করব তখন টর্কটা অনেক বেশি লাগে। এবার গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরে গাড়ি যখন রানিং কন্ডিশনে চলবে তখন 3টে ফেজ, কখনো 4টে ফেজ, কখনো 5টা ফেজ এরকম করে কাজ করে, তখন 6টা ফেজ তখন আর লাগে না। গাড়িকে স্টার্ট করার জন্য 6 ফেজ লাগে, তারপরে আমার 3টে ফেজ বা 4টে ফেজে গাড়ি কিন্তু চলতে পারে। তো সেটা কে কন্ট্রোল করবে, সেটাই ইনভার্টার আছে, ইনভার্টারই পুরো বিষয়টাকে কন্ট্রোল করবে, যে কতটা স্পিডে আমি গাড়ি চালাচ্ছি, কতটা টর্ক নিচ্ছি আমি, এই সব কিছুর উপর ডিপেন্ড করে ফেজটা কন্ট্রোল হয়, কিন্তু মোটরটা হবে 6 ফেজ মোটর। আচ্ছা, এটা হচ্ছে ইনভার্টার, এখানে কানেকশন গুলো দেখতে পাচ্ছি, দেখুন
এদিকে 3টে কানেকশন আছে, এদিকে 3টে কানেকশন আছে, আর এখানে দুটো কানেকশনটা হচ্ছে কমিউনিকেশন, মানে ইনফরমেশন বা সিগন্যাল আসা যাওয়া করার জন্য কানেকশন এখন দেওয়া আছে। এই গেল ট্রাকশন ইনভার্টার। এরপরে আসবো অক্সিলারি মোটর, অর্থাৎ একটা ইলেকট্রিক বাসে শুধুমাত্র ট্রাকশন মোটর বা একটাই মোটর থাকবে তা কিন্তু নয়। ইলেকট্রিক বাস চালনা করতে গেলে ইলেকট্রিক বাসে আদার্স সিস্টেম কি কি আছে না, ইলেকট্রিক বাসে যে সাসপেনশন আছে, সাসপেনশন মানে ঝাঁকুনিটা যাতে কম হয়, সাসপেনশন আছে। কি সাসপেনশন আছে? এয়ার সাসপেনশন আছে। যে স্টিয়ারিং সিস্টেম আছে, কি স্টিয়ারিং সিস্টেম আছে না, হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম আছে, হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম আছে। তাহলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেমের হাইড্রোলিক পাম্পটাকে চালনা করতে হবে। এয়ার সাসপেনশনের জন্য কম্প্রেসার লাগবে, কারণ এয়ার পাবো কোথায়? কম্প্রেসার দিয়ে এয়ারটা তৈরি করবো, কম্প্রেসার লাগবে। ব্রেক সিস্টেম, ইলেকট্রিক বাসের ক্ষেত্রে যে ব্রেক সিস্টেম থাকে সেটাও কিন্তু এয়ার ব্রেক সিস্টেম, অর্থাৎ ব্রেকটা এয়ার দ্বারা অপারেট হয়। তাহলে ব্রেক সিস্টেমের জন্য যে এয়ার লাগছে, সাসপেনশনের জন্য এয়ার লাগছে, সেই এয়ারটা আমরা কোথা থেকে পাবো? কম্প্রেসার থেকে। এইটা হচ্ছে সেই কম্প্রেসার, অর্থাৎ কম্প্রেসারটাকে চালনা করার জন্য আর স্টিয়ারিং পাম্পটাকে চালানো, এটা স্টিয়ারিং পাম্প, স্টিয়ারিং পাম্প অর্থাৎ স্টিয়ারিং পাম্প এবং কম্প্রেসার, এই দুটো কম্পোনেন্টকে চালনা করার জন্য একটা আলাদা করে মোটর ব্যবহার করা হয়, সেই মোটরটাকে বলা হচ্ছে অক্সিলারি মোটর। ট্রাকশন মোটরের কাজ কিন্তু শুধুমাত্র চাকাটাকে ঘোরানো, আর অক্সিলারি মোটরের কাজ হচ্ছে স্টিয়ারিং পাম্প এবং কম্প্রেসার, এই দুটোকে চালনা করবে। দুটো কিন্তু পুরো সেপারেট, আলাদাভাবেই কাজ করে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার সবার? অক্সিলারি মোটর কি, কেন থাকে, কি কাজ করে? ক্লিয়ার? রিপ্লাই করুন। ওকে, এরপর হচ্ছে অক্সিলারি ইনভার্টার। ঠিক একরকম ভাবে অক্সিলারি মোটরের জন্য একটা অক্সিলারি ইনভার্টার থাকবে, যে টোটাল মোটরের সবকিছু কন্ট্রোল করবে। এরপরে আসছে জাংশন বক্স। জাংশন বক্স মানে কি, আমাদের বাড়িতে যে হাউস ওয়ারিং হয়, কি হয়, একটা চৌকোনো বক্স থাকে, সেই চৌকোনো বক্স থেকে এদিকে কানেকশন গেছে, এদিকে কানেকশন গেছে, এদিকে কানেকশন গেছে, এটাকে আমরা কি বলি? জাংশন বক্স বলি। অর্থাৎ যে জায়গায় সমস্ত ইলেকট্রিক তারগুলো এসে আমরা কানেকশন করেছি, যুক্ত করেছি, সেগুলো জাংশন বক্স বলে। ইভির ক্ষেত্রে ঠিক সেরকম ভাবে একটা জাংশন, দুটো জাংশন বক্স থাকবে। একটা জাংশন বক্সকে বলা হচ্ছে ট্রাকশন জাংশন বক্স বা চ্যাসিস জাংশন বক্স। অর্থাৎ জাংশন বক্স দুটো থাকে, একটা হচ্ছে গাড়ির চ্যাসিসে থাকবে, আর একটা থাকবে গাড়ির ছাদে। গাড়ির ছাদে কেন থাকবে? যে একটা হচ্ছে রুফ জাংশন, যেটা গাড়ির ছাদে থাকে, আর একটা গাড়ির চ্যাসিসে থাকবে। চ্যাসিস মানে হচ্ছে মোটরের কাছে একটা জাংশন বক্স থাকবে, আর গাড়ির ছাদে একটা থাকবে, কারণ গাড়ির ব্যাটারি, যে ইলেকট্রিক বাসের যে ব্যাটারি, সেটা কোথায় থাকে? গাড়ির ছাদে থাকে। তাহলে ব্যাটারির কাছে একটা জাংশন বক্স থাকবে, আর ট্রাকশন মোটরের কাছে একটা জাংশন বক্স থাকবে। তো এই জাংশন বক্সের বিশেষত্ব কিছু আছে। এই জাংশন বক্সে কি আছে না, 50 অ্যাম্পিয়ার থেকে প্রায় 250 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো থাকে, যাতে কোনো সার্কিটে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে সিস্টেমটাকে শাটডাউন করে দেবে। তার সঙ্গে কি থাকে না, তার সঙ্গে থাকে, এখানে যেটা লেখা আছে বোঝা যাচ্ছে না, তার সঙ্গে থাকে টেম্পারেচার সেন্সর। অর্থাৎ এই জাংশন বক্সের ভেতরে টেম্পারেচার সেন্সর বসানো আছে। যদি কোনো ওয়্যারে টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়, হতে পারে লুজ কানেকশনের জন্য, শর্ট সার্কিটের জন্য টেম্পারেচার বেড়ে যেতেই পারে। যদি কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই সিস্টেমটাকে শাটডাউন করে দেবে। তার মানে হলো যে হঠাৎ করে যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে ফিউজ অলরেডি সিস্টেমটাকে বন্ধ করবে, এবং তার সঙ্গে টেম্পারেচার সেন্সরও দেওয়া আছে, যাতে সিস্টেমটাকে শাটডাউন করে দেয়। তার মানে এতটাই সিকিউরিটি লেভেল এখানে দেওয়া আছে, যে একটা গাড়ি যদি প্রপারলি কেউ মেনটেনেন্স করে, কখনোই ওই গাড়িতে আগুন লাগা পসিবল নয়। সেরকম ভাবেই কিন্তু জাংশন বক্সটা সেফটি এবং সিকিউরিটির বিষয়টা দেওয়া থাকে। ক্লিয়ার? তাহলে জাংশন বক্স কেন থাকে, তার ইম্পর্টেন্স কি? হ্যান্ড রেজ করে রিপ্লাই করুন। এখানেও একই জিনিস, একই জাংশন বক্স, শুধু কানেকশনটা আলাদা। একটা ব্যাটারির সঙ্গে মেন কানেকশন যুক্ত থাকবে, আর একটা থাকবে ট্রাকশন মোটরের সঙ্গে মেন কানেকশন করবে। ওকে, এরপরে আসছি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি। ইলেকট্রিক বাসের ছাদে, আমরা পরে ছবি দেখাচ্ছি, গাড়ির ছাদে এই ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলো কত ভোল্টেজ ব্যাটারি হয় না, 350 ভোল্ট ডিসি। যেহেতু ব্যাটারি, ডিসি কারেন্ট,
350 ভোল্ট হয়। এবার গাড়ির ছাদে দুটো ব্যাটারি থাকে, কি বললাম, গাড়ির ছাদে এরকম করে দুটো ব্যাটারি থাকে, এটা হবে 350 ভোল্ট, এটা হবে 350 ভোল্ট, সিরিজ কানেকশন লাগানো থাকে। টোটাল গাড়ির ব্যাটারি প্যাক হবে 700 ভোল্ট ডিসি। মানে একটা ইলেকট্রিক বাস 650 থেকে 700 ভোল্ট ডিসি কারেন্টে চলে। 700 ভোল্ট ডিসি মানে ভাবতে পারছেন এটা কতটা খতরনাক একটা ইলেকট্রিক সোর্স, আপনি ভাবতে পারবেন না। মানে যদি কেউ ফ্র্যাকশন অফ সেকেন্ডে পজিটিভ নেগেটিভ কোনো কারণে টাচ করে ফেলে, বা কোনো ধরো কাজ করতে করতে কোনো একটা টুলস হয়তো পজিটিভ নেগেটিভ টাচ হয়ে গেল, ওই টুলসটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পুরো গলে জল হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর কারেন্ট। সেই জন্য 700 ভোল্ট ডিসি তে কাজ করতে গেলে প্রপার টেকনিক্যাল নলেজ যদি কারো না থাকে, কোনো কোম্পানি কিন্তু তাকে নেয় না। এই সমস্ত কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলের ট্রেন টেকনিশিয়ান খোঁজে, তার ব্যাকগ্রাউন্ড অটোমোবাইল হতে পারে, ইলেকট্রিক হতে পারে, সেরকম প্রবলেম নয়, কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের টেকনোলজি তাকে জানতে হবে। তার কারণ হচ্ছে এই হাই ভোল্টেজ সিস্টেমে কোনো ছেলে যদি কাজ করে, যদি না বুঝে একটা ভুল করে ফেলে, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা গাড়ি আগুন লেগে যেতে পারে। আর একটা ইভি বাসের দাম প্রায় 1 কোটি থেকে স্টার্ট হয়, 1 থেকে 1.5 কোটি থেকে স্টার্ট হয়। ভাবতে পারছেন একটা ভুলের জন্য কত বড় ক্ষতি হতে পারে। এই জন্য আমাদের কিন্তু ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং জানা দরকার, সে আমরা যেই ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন। আমরা যদি ইভি সেক্টরে কাজ করতে চাই, অবশ্যই ইলেকট্রিক ভেহিকেলের প্রপার একটা টেকনিক্যাল নলেজ থাকা দরকার। এরপরে আসছি বাস বা ব্যাটারির চার্জার। আমাদের মোবাইলেও ব্যাটারি চার্জার আছে, আর এত 700 ভোল্ট ডিসি ব্যাটারি প্যাক, এত বড় একটা ব্যাটারি প্যাক, এরও চার্জার আছে। কিন্তু ওই চার্জার এই চার্জারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, টেকনোলজির পুরো পার্থক্য। এই চার্জারের ওপরেই 3 থেকে 4টে ক্লাস হয়, শুধু চার্জারের উপরে। চার্জার কত রকম আছে মানে ভাবতে পারবেন না যে কত টাইপের চার্জার আছে। যাই হোক, এখানে যেটা আলোচনা করছি, এখানে চার্জারে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন দুটো বড় বড় হোল দেখতে পাচ্ছি, একটা হবে পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে নিউট্রাল বা আর্থিং বলতে পারি। এইটা আমরা জানি, কিন্তু এছাড়া এখানে দুটো আছে, এখানে 4টে আছে, এইগুলো কি সেইটা আমরা এখানে আলোচনা করছি। দেখুন এখানে লাল কালারের যে 3টে আছে, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে আর্থিং। এটা আমরা নর্মালি জানি। এর সঙ্গে দুদিকে আরো দুটো পিন দেওয়া আছে। একটা পিনকে বলা হচ্ছে প্রক্সিমিটি পাইলট, একটা পিনকে বলা হচ্ছে কন্ট্রোল পাইলট। এই প্রক্সিমিটি পাইলট আর কন্ট্রোল পাইলটের কাজ কি? প্রক্সিমিটি পাইলটের কাজ হচ্ছে যখন আমরা চার্জারকে কোনো একটা চার্জিং স্টেশনের আমরা কানেকশন করে চার্জারটাকে লাগালাম, কানেক্ট করলাম, কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু চার্জ স্টার্ট হবে না। কানেক্ট করার পর আমরা যেখানে চার্জারের এটাকে কানেক্ট করলাম, সেখান থেকে একটা সিগন্যাল, মানে এখান থেকে একটা সিগন্যাল যায়। কোথায় যাবে না, সিগন্যালটা চলে যাবে কোথায়, বিএমএস। বিএমএস কোথায় লাগানো হচ্ছে না, বিএমএস লাগানো হচ্ছে ব্যাটারিতে। তাহলে প্রথমে সিগন্যালটা যাবে বিএমএস, বিএমএস থেকে যাবে ব্যাটারিতে। তাহলে বিএমএস এ যখনই সিগন্যাল যাবে, বিএমএস চেক করে দেখে নেবে যে এখানে যদি আমি ব্যাটারিকে চার্জ করি, ব্যাটারির কোনো ক্ষতি হবে কিনা, ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে কিনা, বা ব্যাটারি চার্জ করার সিচুয়েশনে আছে কিনা। এই সব বিষয়টা কিন্তু বিএমএস আগে চেক করে নেবে। চেক করে বিএমএস যদি পারমিশন দেয়, অ্যালাউ করে, তারপরে ব্যাটারির সঙ্গে কানেকশন হবে, চার্জার স্টার্ট করবে, মানে চার্জিং স্টার্ট হবে। চার্জিং স্টার্ট হয়ে গেল। এবার চার্জিং স্টার্ট হয়ে যাওয়ার পরে চার্জ কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ইনফরমেশন গুলো যাবে কোথায় না, কন্ট্রোল পাইলট। এটা হচ্ছে ইনফরমেশন শেয়ার করার জন্য কানেকশন। এই কি কি চেক করবে না, যখন ব্যাটারি ধরুন আপনি 20% চার্জ আছে, চার্জে বসিয়েছেন, যখন আমি চার্জ স্টার্ট করবেন তখন হাই অ্যাম্পিয়ারে চার্জ হবে, মানে যখন চার্জ হবে তার অ্যাম্পিয়ারটা অনেক বেশি, ধরুন অ্যাম্পিয়ার হচ্ছে 20 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এবার যখন চার্জ 80% হয়ে যাবে, তখন এই অ্যাম্পিয়ারটা কমে কিন্তু 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। কেন না, যখন মানে চার্জিং কন্ডিশনটা যেন কম, মানে যখন চার্জ অনেক কম আছে, অ্যাম্পিয়ার কথা মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো, তখন কি হবে, অতি দ্রুত বেগে ইলেকট্রন যাবে ব্যাটারিকে চার্জ করার জন্য, ব্যাটারি হু হু করে চার্জ বাড়বে। চার্জ যত বাড়বে তড়িৎ প্রবাহটা কিন্তু তত কমবে, অর্থাৎ অ্যাম্পিয়ারটা কিন্তু তত কমবে। তাহলে এই যে চার্জিং এর সময় অ্যাম্পিয়ারটা বাড়ছে কমছে, টেম্পারেচার বাড়ছে কমছে, ভোল্টেজটা চেঞ্জেস হচ্ছে,
এই টোটাল বিষয়টা কিন্তু ইনফরমেশন শেয়ার করবে কে? কন্ট্রোল পাইলট। তাহলে প্রক্সিমিটি পাইলট হচ্ছে চার্জার কানেকশন করার পরে কাজ করে, আর কন্ট্রোল পাইলট যখন চার্জ হবে ব্যাটারি তখন কাজ করে। এই দুটো হচ্ছে ইনফরমেশনের জন্য দেওয়া আছে। তাহলে কতগুলো পিন পেলাম এখানে? মেন 3টে, আর সিগন্যালের জন্য 2টো, 5টা পেলাম। ঠিক একই রকম ভাবে এখন 7টা পিনের হয়, 9টা পিনের হয়, এরকম বিভিন্ন টাইপের চার্জার হয়। ক্লিয়ার? এই অংশটা কি সবার ক্লিয়ার? রিপ্লাই করুন। ওকে, এরপরে আমরা যাচ্ছি বিএমএসটা একবার বলুন। বিএমএস। স্যার একবার রিভাইজ মারুন। একবার রিভাইজ। ওকে, আচ্ছা এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা। স্লাইড এই জিনিসটা একবার এঁকে দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এইটা হচ্ছে একটা চার্জার। এর মধ্যে বড় বড় 3টে পিন আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা আর্থিং। এদিকে একটা পিন আছে, এদিকে একটা পিন পাবো। এই পিনটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি পাইলট, প্রক্সিমিটি পাইলট, আর এটাকে বলা হচ্ছে কন্ট্রোল পাইলট। প্রক্সিমিটি পাইলটের কাজ হচ্ছে যখন আমরা চার্জার কানেক্ট করছি, যখন আমরা চার্জার কানেক্ট করছি তখন এই প্রক্সিমিটি পাইলটের ইনফরমেশন যাবে বিএমএস এ। বিএমএস থেকে যাবে কোথায়? ব্যাটারিতে। এবার বিএমএস এ যখনই ইনফরমেশনটা যাবে, বিএমএস আগে চেক করে নেবে যে এই যে চার্জিং সোর্সে, মানে একটা তো ইলেকট্রিক সোর্সে কানেক্ট করব, একটা তো সকেটে কানেক্ট করব, তো যে সোর্সে কানেক্ট করছি সেই সোর্সটা আমার ব্যাটারির জন্য ভালো না খারাপ? ব্যাটারি কি ওই সোর্সে চার্জ হতে পারবে? তার মানে শুধু চার্জার লাগিয়ে দিলে চার্জ স্টার্ট হবে সেটা কিন্তু হয় না। চার্জার লাগাবো, বিএমএস পারমিশন দেবে, বিএমএস পারমিশন দিলে তারপরে কিন্তু চার্জারটা কানেক্ট হবে এবং তারপরে চার্জ স্টার্ট হবে। এবার চার্জ হতে থাকবে। যখন চার্জ হবে তখন কন্ট্রোল পাইলট কি করবে? কন্ট্রোল পাইলট হচ্ছে অ্যাম্পিয়ার বাড়ছে না কমছে, ভোল্টেজটা বাড়ছে না কমছে, টেম্পারেচার বাড়ছে না কমছে, এই সমস্ত বিষয়গুলোকে দেখভাল করবে, কন্ট্রোল করবে কন্ট্রোল পাইলট। মানে ইনফরমেশন তো একটা তারের মধ্যে দিয়ে যাবে, সেই তারটা হচ্ছে কন্ট্রোল পাইলট। আর চার্জার যখন কানেক্ট করব তখন যে তারের মধ্যে ইনফরমেশন যাওয়া আসা করবে সেটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি পাইলট। ক্লিয়ার? রিপ্লাই করুন। ওকে, তাহলে এইটা গেল আমাদের ক্লিয়ার। হ্যাঁ। এবার বিএমএস এর বিষয় দেখি না। বিএমএস এর কাজ হচ্ছে একটা সার্কিট বোর্ড, এর মধ্যে একটা আইসি আছে, সেই আইসির মধ্যে সফটওয়্যার দেওয়া আছে, পুরো সিস্টেমটা সফটওয়্যার দিয়ে অপারেট হবে, এখানে কিন্তু কোনো ম্যানুয়াল বিষয় নেই। তাহলে বিএমএস এর কাজ কি না? বিএমএস এর কাজ হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ একটা ব্যাটারি প্যাকের মধ্যে যদি 100টা ব্যাটারি থাকে, সেই 100টা ব্যাটারির টোটাল কন্ডিশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো একটা সিস্টেম রাখতে হবে। নাহলে তো কোনো ব্যাটারি 80% চার্জ হয়ে যাবে, কোনো ব্যাটারি 70% চার্জ হবে, আর কোনো ব্যাটারি 100% চার্জ হয়ে যাবে, তাহলে তো কোনো কাজই করবে না। তাহলে সব ব্যাটারিকে সমানভাবে চার্জ করতে হবে, যখন ডিসচার্জ হবে সমানভাবে ডিসচার্জ করতে হবে, যেটাকে সহজ করে বলা হয় ব্যাটারি ব্যালেন্সিং। এটাকে বলা হয় ব্যাটারি ব্যালেন্সিং, বলা হয় না, বলা হচ্ছে সেল ব্যালেন্সিং। একটা ব্যাটারিকে সেল বলা হয়, এটাকে বলা হয় সেল ব্যালেন্সিং। এই সেল ব্যালেন্সিংটা কে করবে? বিএমএস করবে। এবং শুধু তাই নয়, এখানে আরো অনেক বিষয় আছে, অনেক ডিটেল বিষয় আছে এখানে। একটাকে বলা হচ্ছে এসওএইচ। এসওএইচ মানে স্টেট অফ হেলথ। ব্যাটারি ধরুন আজকে আপনার ব্যাটারি 100% চার্জে যত কিলোমিটার যেতে পারছেন, 6 মাস পরে দেখবেন তার থেকে 10 কিলোমিটার কি 20 কিলোমিটার কম যেতে পারছেন। তার মানে ব্যাটারির ভেতরে যে হেলথ কন্ডিশন সেটাও কিন্তু ডাউন হচ্ছে। তো সেই হেলথ কন্ডিশনটাও কিন্তু দেখায়। ধরুন প্রথমে হেলথ কন্ডিশন 100%, 6 মাস পরে সেটা হয়ে গেল 95%। তার মানে আমরা ব্যাটারির হেলথ কিন্তু কমছে। এই ব্যাটারি হেলথ যে কমছে, এটা কে বলছে? এটা বিএমএস ক্যালকুলেশন করে বলছে। বুঝতে পেরেছেন? তো বিএমএস এইভাবে পুরো সিস্টেম, পুরো ব্যাটারি প্যাকটাকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এরপরে আমরা আসছি 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল আর্কিটেকচার। আচ্ছা, এখানে একটা জিনিস ছেড়ে গেলাম। আচ্ছা, এইটা হ্যালো হচ্ছে স্যার। ব্যাটারি। হ্যাঁ, বলুন। স্যার বলছিলাম ওই যে এসওএইচটা মানে বোঝার কিছু কি উপায় আছে?
মানে বাইরে থেকে মানে কিছু বুঝতে পারবে না, ওটা একমাত্র বিএমসি বলতে পারবে, কারণ বিএমএস এর ভিতরে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারেই ক্যালকুলেশন করে আমাকে দেখাতে পারবে। মানে ধরুন একটা ব্যাটারি যখন চার্জ করছি কিভাবে চার্জ হচ্ছে, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে, সেই ক্যালকুলেশন কোথায় আছে? বিএমএস এর কাছে আছে। তো সেইগুলো ক্যালকুলেশন করে বিএমএস আমাকে ডিসপ্লেতে দেখাবে যে টোটাল ব্যাটারি হেলথ কন্ডিশন কিভাবে ডাউন হচ্ছে। আর এটার উপরে বেস করেই কিন্তু ওয়ারেন্টি হয়। ধরুন 6 মাস পরে 100 থেকে 90 হলো, কোনো প্রবলেম নেই, কিন্তু 6 মাস পরে যদি স্টেট অফ হেলথ 80% হয়ে যায়, তাহলে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে, তখন কোম্পানি ব্যাটারি চেঞ্জ করে দেবে। আমাকে তো একটা স্ট্যান্ডার্ডে যেতে হবে, সেটা কিন্তু আমরা এই বিএমএস থেকেই জানতে পারবো। এটা কিন্তু ইভি বাস, ইভি ট্রাকের ক্ষেত্রে বলছি, ইভি 4 হুইলারও এসওএইচ সব কোম্পানি দেখার অপশন থাকে না, আর 2 and 3 হুইলারে তো কোনো অপশন নেই, থাকে না। কারণ এই ধরনের বিএমএস কিন্তু এটাকে বলে স্মার্ট বিএমএস। এই বিএমএস গুলো অনেক হাইফাই টেকনোলজিতে চলে, এই বিএমএস গুলো অনেক দাম। আর আমরা নর্মাল 2 and 3 হুইলার যে বিএমএস ব্যবহার করি সেগুলো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসছে ইভি বাস আর্কিটেকচার। ইভি বাস আর্কিটেকচার মানে একটা টোটাল ইলেকট্রিক বাসে কোন কোন ইউনিট কোথায় কোথায় আছে সেই সম্পর্কে একটা আইডিয়া হবে। দেখুন, দুটো ব্যাটারি প্যাক বলেছিলাম, দেখুন এই একটা ব্যাটারি প্যাক, এই একটা ব্যাটারি প্যাক, দুটো ব্যাটারি প্যাক গাড়ির ছাদে থাকে। আর কি আছে না, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ব্যাটারি কুলিং সিস্টেম। অর্থাৎ ব্যাটারিকে ঠান্ডা করার জন্য যে কুলিং সিস্টেম থাকে, এটা হচ্ছে সেই কুলিং সিস্টেম। এটা কিন্তু নর্মাল কুলিং সিস্টেম নয়, এটাকে বলা হচ্ছে এসি কুলিং সিস্টেম বা রেফ্রিজারেন্ট কুলিং সিস্টেম। এটা একটা আধুনিক টেকনোলজি কুলিং সিস্টেম, যেটা দিয়ে এত বড় ব্যাটারি প্যাকে ঠান্ডা রাখা হয়। কুলিং সিস্টেমের পাশেই একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে জাংশন বক্স। বলেছিলাম গাড়ির ছাদে একটা জাংশন বক্স থাকে, এটা হচ্ছে সেই জাংশন বক্স। এবার গাড়ির চ্যাসিস, চ্যাসিস এটা হচ্ছে মোটর, দেখতে পাচ্ছি মোটর। আর এটা গাড়ি একবারে পেছনে দিয়ে চলে গেলে ডিফারেন্সিয়াল। আচ্ছা, সামনের দিকে কি থাকে, এইটা হচ্ছে চ্যাসিস জাংশন বক্স, যেটা গাড়ির চ্যাসিস থাকে। এটা মোটর, আর এটা ব্লু কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রাকশন ইনভার্টার, অর্থাৎ ট্রাকশন মোটরকে চালনা করবে কি ইনভার্টার। সামনে কি দেখতে পাচ্ছি, সামনে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি রেডিয়েটর। রেডিয়েটর আমরা জানি নিশ্চয়ই, গাড়িতে রেডিয়েটর থাকে, কেন থাকে না, কুলিং সিস্টেমের জন্য। পেট্রোল বা ডিজেল ভেহিকেলে ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য রেডিয়েটর থাকে। তো এখানে রেডিয়েটর কি করছে না, ট্রাকশন মোটর, ট্রাকশন ইনভার্টার, জাংশন বক্স, এইগুলোকে ঠান্ডা করার জন্য ওয়াটার কুলিং সিস্টেম আছে। যে কুলিং সিস্টেমটা নর্মাল গাড়িতে থাকে, ওয়াটার কুলিং সিস্টেম আছে। তো এই ওয়াটার কুলিং সিস্টেমের জন্য রেডিয়েটর থাকবে। তারপরে রেডিয়েটর দেখে কোনো ভাবার দরকার নেই যে ভেতরে ইঞ্জিন আছে, ইলেকট্রিক ভেহিকেলেও কিন্তু রেডিয়েটর থাকে, ঠিক আছে। আর কি আছে না, এই অংশটা হচ্ছে এসি। আর ইলেকট্রিক ভেহিকেল মোটামুটি মোর দেন 99% হচ্ছে এসি বাস, মানে এসি হয়, নন এসি হয় না। তো অবশ্যই এসি ইউনিট থাকবে। আর যেটা আপনাদের অক্সিলারি মোটর বলেছিলাম, এটা হচ্ছে সেই অক্সিলারি মোটর, গাড়ির সাইডে থাকে অক্সিলারি মোটর, যেটার কাজ হচ্ছে কম্প্রেসার চালনা করবে আর তার সঙ্গে হাইড্রোলিক পাম্প চালনা করবে। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় একটু বলে রাখি, এইদিকে যে বাক্সের মতো দেখতে পাচ্ছি, এইখানে অ্যাকচুয়ালি 24 ভোল্টের ব্যাটারি থাকে। তার মানে গাড়িতে কিন্তু 700 ভোল্ট ব্যাটারি থাকেই, মেন ব্যাটারি প্যাক, তার সঙ্গে অবশ্যই কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে। এই 12 ভোল্টের ব্যাটারিকে বলা হচ্ছে লো ভোল্টেজ ব্যাটারি, আর 700 ভোল্ট ব্যাটারিকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ব্যাটারি। অর্থাৎ নর্মাল ইলেকট্রিক বাস বা ট্রাকে যেরকম 12 ভোল্টের ব্যাটারি থাকে, ইলেকট্রিক ভেহিকেলেও কিন্তু 12 ভোল্টের ব্যাটারি থাকে। কেন থাকে না, এই 12 ভোল্ট দিয়ে গাড়ির হর্ন, লাইট, পাখা, যত সেন্সার আছে, যত সার্কিট বোর্ড আছে, সেগুলো সবই কিন্তু 24 ভোল্টে চলে। শুধুমাত্র ট্রাকশন মোটর, অক্সিলারি মোটর, এইগুলোই হাই ভোল্টেজে চলে। এই জন্য অবশ্যই কিন্তু 24 ভোল্টেরও ব্যাটারি থাকবে একটা, হ্যালো। ঠিক আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমার প্রশ্ন আছে, বলছি আমি কিভাবে বুঝবো কত ভোল্টের ব্যাটারি কত চার্জ করতে হবে, কত ঘন্টা চার্জ করতে হবে? সেটা বুঝতে গেলে আমাদের মানে এগুলোর জন্য আলাদা করে ক্লাস হয়। যে ধরুন এই যে 700 ভোল্ট ব্যাটারি বললাম, এই 700 ভোল্ট ব্যাটারিটা কি করে ক্যালকুলেশন করে বলেছে, তাই না? সেই ক্যালকুলেশনটা আমাদের শেখানো হয়, যে এর ভেতরে কতগুলো সেল আছে,
সেই সেলগুলো কিভাবে কানেকশন করা আছে। এখানে যে সেলগুলো আছে এটাকে বলা হচ্ছে 5s2p, অর্থাৎ 5টা সিরিজ কানেকশন আর 2টো প্যারালাল কানেকশন আছে। এইভাবে মডিউলগুলো পরপর করে কানেকশন করা আছে। তো সেই জিনিসটা শিখতে গেলে ওটার উপরেই 3 ঘন্টার ক্লাস হয়, বুঝতে পেরেছেন। শুধুমাত্র ব্যাটারি প্যাক কি করে ক্যালকুলেশন করবেন। তবে আপনারা 1 মান্থ কোর্সে ব্যাটারি প্যাক কি করে ডিজাইন করা হয়, ব্যাটারি প্যাকের কি করে ক্যালকুলেশন করা হয়, সেই সম্পর্কে অনেকটা পার্ট আপনারা কিন্তু শিখতে পারবেন, বুঝতে পেরেছেন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম ওই যে 24 ভোল্টের যে মানে ব্যাটারিটা থাকে ওটার হ্যাঁ, জন্য কি মানে আলাদা চার্জারের ব্যবস্থা থাকে নাকি? গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা যেটা বলেছিলাম যে এতগুলো যে পিন থাকে, এই এতগুলো পিনের মধ্যে নিচের দিকে যে দুটো পিন দেখতে পাচ্ছি এটাও কিন্তু পজিটিভ আর নেগেটিভ। এটা কার জন্য? এটা হচ্ছে 24 ভোল্ট ব্যাটারিকে চার্জ করার জন্য। তার মানে আমরা যে চার্জারটা এঁকেছিলাম সেই চার্জারের মধ্যে আরো দুটো পিন যুক্ত হবে, এইদিকে একটা পিন যুক্ত হবে, এইদিকে একটা পিন যুক্ত হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটা কার জন্য? এটা 24 ভোল্ট ব্যাটারির জন্য। তার মানে চার্জার একটা, ওই চার্জারটাকে কানেক্ট করলেই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ দুটো ব্যাটারি চার্জ হবে একসঙ্গে, বুঝতে পারলেন। আমরা শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এরপর এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রিক বাসের ক্ষেত্রে কি কি কম্পোনেন্ট থাকে, কিভাবে কাজ করে, সেই সম্পর্কে আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হলো। এরপর আমরা আলোচনা করব ইলেকট্রিক 4 হুইলারের ক্ষেত্রে কি কি থাকে। একটা 4 হুইলারের ক্ষেত্রে কি থাকবে না, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির সঙ্গে লাগানো থাকবে বিএমএস। বিএমএস আমি একটু আগে বললাম, ব্যাটারির সঙ্গে বিএমএস লাগানো থাকে। আর কি কি থাকবে এই পরের ছবিটা যে বুঝতে পারবো। যে এইটা হচ্ছে ব্যাটারি, দেখতে পাচ্ছি হলুদ কালারে। এবার সামনে কি কি দেখতে পাবো না, সামনে এই যে অক্সিলারি ব্যাটারি বলেছি, অক্সিলারি ব্যাটারি মানে যে বাক্সের মধ্যে দেখতে পাচ্ছি, যেহেতু 4 হুইলার 24 ভোল্ট থাকে না, 12 ভোল্টের ব্যাটারি থাকে, মানে একটা ব্যাটারি থাকে, লো ভোল্টেজ ব্যাটারি থাকবে। তার সঙ্গে মোটর দেখতে পাচ্ছি, ট্রাকশন মোটর থাকবে, এবং অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জার। এই বিষয়টা কি, এই বিষয়টা আপনারা 1 মান্থ সেশনে জানতে পারবেন। এই অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জারের বিষয়টা কি, মানে চার্জিং টেকনোলজিটা হলো আলাদা টেকনোলজি আছে, চার্জিং টেকনোলজি বলে পুরো বিষয়টা আলাদা, মানে অনেক বড় একটা বিষয়। তো সেইগুলো আপনারা কিছু কিছু পার্ট 1 মান্থে জানতে পারবেন। অনবোর্ড চার্জার কথা মানে, চার্জার যদি গাড়ির ভেতরে বসানো থাকে তাকে অনবোর্ড চার্জার বলে। আর চার্জার যদি গাড়ির বাইরে থাকে, গাড়ির বাইরে মানে ধরুন চার্জিং স্টেশনে যে চার্জার, সেটা তো গাড়ির ভেতরে বসানো নেই। কোন চার্জিং স্টেশনের চার্জার কোথায় বসানো আছে? বাইরে বসানো আছে, বড় বড় চার্জার, সেগুলোকে অফবোর্ড চার্জার বলে। এরকম অনেক বিষয় আছে। এইগুলোই আমরা মূলত একটা ইলেকট্রিক 4 হুইলারে দেখতে পাবো। তো ইলেকট্রিক বাসে যেগুলো দেখলাম, ইলেকট্রিক বাস, ইলেকট্রিক 4 হুইলার টেকনোলজি মোটামুটি একই রকম, কিন্তু ইলেকট্রিক বাসের ক্ষেত্রে টেকনোলজিটা অনেক বেশি, কম্পোনেন্ট গুলো অনেক বড় বড়, কম্পোনেন্টের সংখ্যাও বেশি। আর ইলেকট্রিক 4 হুইলারের ক্ষেত্রে কম্পোনেন্ট গুলো একটু কম হবে। আর কি পার্থক্য আছে না, ইলেকট্রিক বাসের ক্ষেত্রে কি বলেছিলাম, এয়ার ব্রেক সিস্টেম আছে, এয়ার সাসপেনশন আছে। কিন্তু ইলেকট্রিক 4 হুইলারের ক্ষেত্রে কি থাকে, মানে হাইড্রোলিক সাসপেনশন থাকে আর হাইড্রোলিক ব্রেক সিস্টেম থাকে। তার মানে এখানে আমার এয়ারের দরকার নেই, সেই জন্য এখানে কম্প্রেসার থাকে না 4 হুইলারের ক্ষেত্রে। আর এখানে যে স্টিয়ারিং সিস্টেম থাকে, এটা থাকে ইলেকট্রিক স্টিয়ারিং সিস্টেম, সেই জন্য এখানে কিন্তু ওই হাইড্রোলিক পাম্প লাগে না, যেটা ইলেকট্রিক বাসে লাগে। তো বেশ কিছু টেকনোলজি কিন্তু 4 হুইলার আর বাসের মধ্যে পার্থক্য আছে, নাহলে টোটাল কনসেপ্টটা কিন্তু মোর অ্যাবাউট একই রকম। এই গেল আমাদের আজকে টোটাল সেশন। এরপরে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন আমি 5 মিনিট দেব। আপনাদের ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো টাইপের কোশ্চেন আপনারা করতে পারেন, আনমিউট করে কোশ্চেন করতে পারেন, বলুন। স্যার বলছি বাসে তো 700 ভোল্টেজ লাগে, এটাতে হ্যাঁ, কত ভোল্ট গাড়িতে? 4 হুইলারের ক্ষেত্রে মোটামুটি 350 থেকে 400 ভোল্ট জেনারেলি থাকে। আর বাসের ক্ষেত্রে সেটা থাকে 650 থেকে 700 ভোল্ট। এবার 700 ভোল্ট যে 750 ভোল্ট হবে না সেটা বলছি না, জেনারেলি এই ভোল্টেজটাই সমস্ত কোম্পানি মেনটেন করে। আচ্ছা আচ্ছা। আর 4 হুইলারের ক্ষেত্রে মোটামুটি 500 কিলোমিটার থেকে 600 কিলোমিটার রেঞ্জ বিভিন্ন কোম্পানি যে গাড়িগুলো বের করছে, মহেন্দ্রার বেশ কিছু গাড়ি 600 কিলোমিটার দেয়। আর বাসের ক্ষেত্রে এই রেঞ্জটা একটু কম, বাস যেহেতু বড় রেঞ্জটা একটু কম, মোটামুটি 300 থেকে
কিলোমিটার রেঞ্জ থাকে। ঠিক আছে, আর বলুন কোনো কোশ্চেন? সেশনটা কি সবার বোঝা গেছে? সবাই একবার হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন যে সেশনটা কে কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি কেউ এখনো বুঝতে না পারে, হ্যাঁ বলুন বলুন। শেষেরটা লাস্টে যেটা বলছিলেন ওটা আমি একটু বুঝতে মানে গাড়ি চালাচ্ছিলাম তো ওইটা বুঝতে পারছিলাম না। আমি টোটাল রেকর্ডের সেশনটা আপনারা গ্রুপেই পেয়ে যাবেন। ঠিক আছে, টোটাল সেশনটা আপনারা রিভাইজ করতে পারবেন এবং যে ক্লাস নোটটা আজকে পড়ানো হলো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্যার আমার প্রশ্ন আছে, বলছি যেটা আপনি বলছি 700 ভোল্ট আছে, ওটা হ্যাঁ। অ্যাম্পিয়ার কত আছে? অ্যাম্পিয়ার কত আছে? অ্যাম্পিয়ার জেনারেলি ইলেকট্রিক বাসের ক্ষেত্রে 80 থেকে 100 অ্যাম্পিয়ারের চার্জার হয়। ঠিক আছে, 80 থেকে 100 অ্যাম্পিয়ারের চার্জার হয়। আর ফোর হুইলারের ক্ষেত্রে মোটামুটি 40 থেকে 60 অ্যাম্পিয়ার এরকম হয়। ঠিক আছে, আর ইলেকট্রিক টু হুইলারে যদি দেখি, টু হুইলারে মোটামুটি 15 অ্যাম্পিয়ার থেকে 32 অ্যাম্পিয়ার পর্যন্ত হয় টু হুইলারের ক্ষেত্রে। ফোর হুইলারে 40 থেকে 60 অ্যাম্পিয়ার, আর বাসের ক্ষেত্রে হয় 80 থেকে 100 অ্যাম্পিয়ার। স্যার বলছি একবার স্যার এটা offline চার্জার কতটা- বিষয় না ব্যাটারি ক্যাপাসিটি? কি বলছেন? বলছি যেটা আপনি বলছি 40 থেকে 60 অ্যাম্পিয়ার আছে, এটা চার্জার বিষয় না ব্যাটারি ক্যাপাসিটি বলছি আপনি? না, বিষয়টা এরকম নয়। ধরুন আপনার 48 ভোল্ট যদি ব্যাটারি হয়, আপনার চার্জার হবে 50 ভোল্ট কি 52 ভোল্ট। মানে মানে চার্জারের ক্যাপাসিটি যতটা হবে ব্যাটারির অ্যাম্পিয়ারটা তার থেকে একটু কম হয়। বুঝতে আচ্ছা পেরেছেন? ধরুন 100 অ্যাম্পিয়ার যদি চার্জার হয় তাহলে অবশ্যই ব্যাটারি মোটামুটি 90 অ্যাম্পিয়ার বা 95 অ্যাম্পিয়ার এরকম হবে। আচ্ছা, আরেকজন কিছু বলছিলেন, বলুন। স্যার বলছি অক্সিলারি মোটরটা যে দেখাচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু হালকা করে দেখুন। অক্সিলারি মোটর। হুম। আচ্ছা, আমি এখানেই বলে দিচ্ছি অক্সিলারি মোটরের বিষয়টা কি না। যেহেতু ইলেকট্রিক বাসের ক্ষেত্রে হ্যাঁ। কম্প্রেসার আছে, হ্যাঁ। ঠিক আছে। কম্প্রেসার মানে কম্প্রেসার দু রকম হয়, একটা আজকে বলা আছে এয়ার কম্প্রেসার, আর একটাকে বলা হচ্ছে এসি কম্প্রেসার। এসি কম্প্রেসার মানে এসি চালাতে গেলেও তো কম্প্রেসার লাগে, এসি কম্প্রেসার। আর এটা হচ্ছে স্টিয়ারিং পাম্প। এই তিনটে জিনিস চালনা করার জন্য মোটর লাগবে। সেই মোটরটাকেই বলা হচ্ছে অক্সিলারি মোটর, বা এটাকে শর্টে অক্স মোটর বলে। অর্থাৎ অক্স মোটরের কাজ হচ্ছে এয়ার কম্প্রেসার চালনা করবে, এসি কম্প্রেসার চালনা করবে, আর স্টিয়ারিং পাম্প চালনা করবে। মানে এই তিনটে কাজের জন্য কিন্তু ট্রাকশন মোটর কাজ করে না। ট্রাকশন মোটর শুধুমাত্র চাকাকে ঘোরাবে, কিন্তু এই তিনটে কাজ তোমাকে করতে হবে, তার জন্য আলাদা মোটর থাকবে। সেই মোটরটাকেই বলা হচ্ছে অক্সিলারি মোটর। তবে ট্রাকশন মোটর যদি 700 ভোল্টে চলে, অক্সিলারি মোটর মোটামুটি 300 থেকে 400 ভোল্টে হবে, মানে কম ভোল্টেজের মোটর হবে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। আর কোনো কোশ্চেন? সবাই আনমিউট করে আমি এক এক করে বলছি, তো রিপ্লাই করুন যে আপনাদের সেশনটা কেমন লেগেছে এবং আপনারা 1 মান্থের জন্য কে কে আগ্রহী। অলরেডি যারা আগ্রহী তারা ডকুমেন্ট শেয়ার করেছেন, তারপরেও আমি একটা রিপ্লাই আপনাদের কাছ থেকে আশা করছি। এক এক করে আনমিউট করে বলুন সেশনটা আপনাদের কেমন লেগেছে। আচ্ছা, আমি কি নাম বলবো? অনেকেই আছে তো, আমি নাম বলতে চাইছি না, এক এক করে আনমিউট করুন। সৌভিক, স্যার সৌভিক বেশ বার। ভালো লাগলো, বেশ ভালো লাগলো ক্লাসটা। এতদিন টোটো বা ইলেকট্রিক গাড়ি দেখেছি, আজ অনেক কিছু জানতে পারলাম। ওকে, এরপরে নেক্সট বলুন। হ্যাঁ স্যার ভালো, স্যার ভালো লাগলো। ওকে, নেক্সট বলুন। লেগেছে স্যার, ভালো লেগেছে। ভালো লেগেছে কিন্তু স্যার একটা কথা যে লাস্টে যে যেটা বুঝেছেন ওটা একটু বুঝতে পারিনি। কোনটা কোনটা বলুন। ওই তোমার লাস্ট যেটা ওই মানে যেটা ওই যে চাচিতে যেটা ব্যাটারি দেখাচ্ছিলেন নি, বুঝতে পারলো না, চার চাকা, চার চাকারটা? আমার ট্যাসিস, জি জি, ওর আগে ওরও আগে এর আগে এইটা এইটা না, আরেকটা যে চাচিস ছিল না পুরো খোলা। চ্যাসিস, ওকে ওকে, এইটা এইটা
হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা কি বুঝতে পারেননি বলুন? এটা কি বুঝতে পারেননি বলুন? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। রিপ্লাই। হ্যাঁ, এই জায়গাটা কি বুঝতে পারেননি? মানে কোন কম্পোনেন্ট কোথায় কোথায় আছে এই বিষয়টা তো? হ্যাঁ স্যার, ওইটাই। আচ্ছা, এখানে একটু বলে রাখি, মানে কোন কোম্পানির কোথায় কোথায় আছে সেটা এই ছবি দিয়ে পুরোটা বুঝতে পারবে না। এখানে শুধুমাত্র আপনাদের একটা আইডিয়া হবে যে এতগুলো যে কম্পোনেন্ট আলোচনা করলাম, কম্পোনেন্ট গুলো তো গাড়ির মধ্যে থাকে, তো কোন জিনিসটা কোথায় থাকে সেই সম্পর্কে জাস্ট আইডিয়া হল। বুঝতে পেরেছেন যে ব্যাটারি গুলো গাড়ির ছাদে থাকে, আহ ব্যাটারি জাংশন বক্সটা গাড়ির ছাদে থাকে, চ্যাসিস জাংশন গাড়ির চ্যাসিসে থাকে। এই যে একটা বেসিক কনসেপ্ট, সেটাই শুধুমাত্র ছবি দিয়ে জাস্ট একটা ওভারলুক দেওয়া হলো যে কোন কম্পোনেন্ট গুলো গাড়ির কোন কোন পজিশনে থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এগুলো একমাত্র আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাবেন, যখন অরিজিনালি গাড়ির মধ্যে দেখবেন, তখন এইগুলো আপনাদের মানে একদম মানে হাতে নাতে আপনি জানতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার। স্যার বলছিলাম সামনাসামনি সবকিছু দেখানো যাবে, মানে শেখাবে তো? কি বলছেন কি বলছেন? ক্লাস তো হবে আপনার ওই শিবপুরে স্যার? হ্যাঁ, 1 মান্থ ক্লাসের জন্য আপনারা একটাই প্র্যাকটিক্যাল পাবেন। 1 মান্থ ক্লাসের সিলেবাসটা মেনলি 2 and 3 হুইলারের উপরে। 2 and 3 হুইলারের ব্যাটারি, চার্জার, কন্ট্রোলার এইগুলোর ওপরে মেনলি ক্লাস হবে, আর এইগুলোর ওপরে আপনারা প্র্যাকটিক্যাল পাবেন। বুঝতে পেরেছেন? স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলুন বলুন। বলছি স্যার, আমাদের এখানে তো 4 হুইলার মানে বাস বা বড় গাড়ির তো আমরা পাবো না। আমরা তো হ্যাঁ এখানে কলকাতা শহরে যেখানেই হোক আমরা তো ছোট ছোট গাড়িগুলোকেই পাবো, যেমন 2 হুইলার হ্যাঁ পাবো, 3 হুইলার পাবো, টোটো পাবো। তো হ্যাঁ হ্যাঁ এটার বেসিক শুধু যদি আমরা করি, ওপরের হ্যাঁ। বেসিকটা যদি আপাতত ছেড়ে দিই, তাহলে কি হুম, হবে না? না অবশ্যই পুরোটাই? হবে। আমি বলে দিচ্ছি এখানে, আপনাদের মানে 1 মান্থ সেশনটা কি আপনি অ্যাটেন্ড করছেন? হ্যাঁ আমি করছি, কিন্তু আমি আচ্ছা। কি বলছি একটুখানি জাস্ট খালি শুনুন। আমি বলছি আমাদের ক্ষেত্রে এখন তো হুম আমাকে কেউ বাসও দেবে না, বা ট্যাক্সি বা যে কোনো ট্রাভেল গাড়ির মধ্যে কোনো ব্যাটারি সিস্টেম আমার কাছে আসবে না। হুম আমার হুম, কাছে সাধারণত টোটো পাবো, আমরা ছোট 2 হুইলার বাইক পাবো, এগুলোকে তো কন্টিনিউ পাবো। হ্যাঁ এগুলোর ওপর বেশি করে যদি কন্টিনিউটা করে নিতে পারি, হুম, তারপরে নয় বড়গুলোকে এগোবো, এরকম হয় না? সেটাই জিজ্ঞাসা করছিলাম। এরকম অবশ্যই হয়। এখানে বিষয়টা হচ্ছে 6 মাসের একটা কোর্স হয়, সেটা সার্টিফিকেট কোর্স, সেটা মেনলি আচ্ছা 2 and 3 হুইলারের ওপরে। আচ্ছা এরপরে অ্যাডভান্স কোর্স হয় 1 বছরের, সেখানে আচ্ছা ফার্স্ট সেমিস্টারে 2 and 3 হুইলার পাবেন, সেকেন্ড সেমিস্টারে 4 হুইলার এবং ইলেকট্রিক বাস পাবেন। তো যারা আচ্ছা। ভবিষ্যতে কোনো ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিতে জব করতে চাইছেন, তাদের জন্য হ্যাঁ 1 ইয়ারটা বেস্ট। আর যারা চাইছেন যে আমি নিজেই বিজনেস করবো বা 2 and 3 হুইলারের কোনো ওয়ার্কশপ করব, বা হ্যাঁ 2 and 3 হুইলারের উপর আমি কাজ করব, মেনটেনেন্স করব, তাহলে 6 মান্থ করলেও হবে। হয়ে এরপরে যাবে তো? যারা চাইছেন যে আপনি একটা প্রপার সার্টিফিকেট নিয়ে ইলেকট্রিক ভেহিকেলের এমএনসি কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই, তাদের জন্য অবশ্যই ইলেকট্রিক ভেহিকেলে যে 2 হুইলারের ডিপ্লোমা কোর্স আছে সেটা বেস্ট হবে। বুঝতে পেরেছেন? না, জবের জন্য চাইছি না, আমি আমার নিজের না না, আমি সার্ভিসের। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছি। আপনার যে রিকোয়ারমেন্ট সেটা আপনি করতে পারবেন। শুধু আপনি নয়, এর আগে যে সমস্ত ব্যাচ গুলো অলরেডি চলছে, সেখানে আচ্ছা, একজন আছেন 62 এজ, ওনার নিজস্ব গ্যারেজ আছে, উনি ইভি করছেন, যাতে ইভির ওপরে সার্ভিসিংটা উনি খুলতে পারেন। ঠিক আমারও একই তাই রকম আছে। ভাবে, হ্যাঁ একই রকম ভাবে এই ব্যাচে অনেকে আছেন, অন্যান্য ব্যাচেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা ইভির ওপরে ব্যবসা করতে চাইছে, ইভির উপরে সার্ভিসিং করতে চাইছে। তাদের এজ অনেক বেশি, তারপরেও তারা করছে। তার কারণ হচ্ছে, ধরুন আপনি আজকে পেট্রোল ডিজেল নিয়ে এত বছর জীবন কাটিয়েছেন, কিন্তু আজকের হ্যাঁ হ্যাঁ। দিনে দাঁড়িয়ে যদি নিজেকে ডেভেলপ না করেন, তাহলে কিন্তু আজ থেকে 2-3 বছর 5 বছর পরে কিন্তু কাজ পাবেন না। কারণ না না, টেকনোলজি ঠিক যেভাবে কথা ডেভেলপ হবে, তার সঙ্গে নিজেকেও ডেভেলপ করতে হবে। তাহলেই বলছি। কিন্তু আপনি মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, নিজের সোর্স অফ ইনকাম ধরে রাখতে পারবেন। আর ইভির ওপরে সার্ভিসিং করে এমন বহু লোক আছে, ইভির উপরে সার্ভিসিং করে রীতিমতো লাখ লাখ টাকা ইনকাম করছে। তার কারণ এই সেক্টরটা যেহেতু নতুন, যে আগে জানতে পেরেছে, যে আগে নিজেকে ট্রেন্ড করেছে, সে কিন্তু হিউজ একটা ইনকামের জায়গা তৈরি করতে পারছে। আর যারা ভয়েই পিছিয়ে যাচ্ছে,
তারা কিন্তু মানে এতটাই পিছিয়ে যাচ্ছে যে তারা একটা সময় পরে তো কাজই পাবে না। তো এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমরা ইলেকট্রিক বা অটোমোবাইল যেটাই পড়ি না কেন, তার সঙ্গে কিন্তু অবশ্যই ইভিটা করে নেওয়া দরকার। তার কারণ ইভির ওপরে জব ভ্যাকেন্সি সব থেকে বেশি, স্যালারি স্ট্রাকচারও বেশি। তো ইভির ওপরে যখন কোনো সুযোগ পাবো, সেখানে যদি ইভির ওপর কোনো প্রপার কোনো সার্টিফিকেট না থাকে, আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা আপনাদের আর ভাবতে হবে। একটা জিনিস প্রথমে আপনি বলেছিলেন যে হ্যাঁ। 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাকে করতে হবে, বা যে কোনো একটা করলেন যে আমি দুটো সার্টিফিকেট একসাথে পাবো। তো হ্যাঁ, হ্যাঁ, ওটা ধরুন 200 টাকা আমি এন্ট্রি ফি করলাম, আমি দুটো হ্যাঁ। সার্টিফিকেট নিলাম, কিন্তু সার্টিফিকেটের উপর তো ডিপেন্ড করে কাজ করা যাবে না। না, মেকানিক্যালি তো আমি বলি মেকানিক। এখানে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে 200 টাকা রেজিস্ট্রেশন ফিস যেটা, সেটা কিন্তু অনলি 1 মান্থের জন্য। আর আপনি উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এ যদি 200 টাকা রেজিস্ট্রেশন ফিস দেন, তাহলে কিন্তু নেক্সট আপনাকে আর কোনোদিন দিতে হবে না। ধরুন আপনি 6 মাসের বা 1 বছর কোর্স অ্যাডমিশন নিলেন, মানে রেজিস্ট্রেশন ফিস আপনি একবারই দেবেন। আপনি যদি এখন দেন তাহলে তো 1 মান্থের সার্টিফিকেট পাচ্ছেন। এরপরে নেক্সট আপনি যদি অ্যাডমিশন নেন, আপনার কিন্তু রেজিস্ট্রেশন ফিস আর লাগবে না। মানে এখানে বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস দিচ্ছেন মানে আপনার নামে একটা আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। এবার যখনই আপনি নেক্সট কোনোদিন অ্যাডমিশন নেবেন, তখনই আপনি যে সার্টিফিকেট পেয়েছেন সেখানে আইডি নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, সেটা জমা করলেই আপনার রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু আর লাগবে না। আচ্ছা, আর একটা জিনিস আমার জানা আছে, এই যে আমরা যে মানে ক্লাসটা যে করবো, এটা মানে টাইমিংটা কোন, মানে ওই 8টা থেকে 10টা এরকমই টাইমিং? হ্যাঁ, অনলাইনে যে ক্লাসগুলো হবে তার টাইমিং হচ্ছে 8টা থেকে 10টা। আর অফলাইনের জন্য সেটা প্র্যাকটিক্যাল যেটা হবে সেটা সানডেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো বিষয়। বাকি ডিটেলস আমি সবার সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলবো। আর ডকুমেন্টস যারা এখনো পিডিএফ সেন্ড করেনি, সবাই কিন্তু 2 দিনের মধ্যে ইমিডিয়েট পিডিএফ সেন্ড করবেন। আর যারা এখনো আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেননি, যাদের 18 প্লাস হয়ে গেছে, তারাও কিন্তু আমাকে অবশ্যই গ্রুপে রিপ্লাই করুন বা আমাকে পার্সোনালি রিপ্লাই করুন। আমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলে নেবো যে কার কি রিকোয়ারমেন্ট আছে বা কি কি করতে হবে। আর গ্রুপটা ফলো রাখবেন, বাকি সমস্ত ডিটেলস কিন্তু গ্রুপেই দেওয়া হবে। এবং 1 মান্থে কতজন 1 মান্থ করার জন্য এলিজিবল হয়েছেন, সেই ডিটেলসটা কিন্তু আমি গ্রুপেই প্রোভাইড করব, এবং তাদের জন্য আলাদা করে নতুন গ্রুপ হবে। আর একটা বিষয় হচ্ছে, এই ফ্রি ট্রেনিং সেশন আবারও হবে, এবং 1 মান্থ সেশনটা হয়তো এই ব্যাচেই 40 জন ফিল আপ হয়ে যাবে। আবারও নেক্সট 1 মান্থের জন্য ব্যাচ ক্রিয়েট হবে। তো আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা রিলেটিভ আছে, যারা পরিচিত আছে, এই ফ্রি ট্রেনিং এর লিঙ্কটা সবাইকে ফিল আপ করতে বলবেন। কারণ এটা ফিল আপ করলে, এখানে রেজিস্ট্রেশন করলে, তারপরেই কিন্তু 1 ডে ট্রেনিংটা করতে পারবে, তারপরেই 1 মান্থ ট্রেনিংটা করতে পারবে। এটা হচ্ছে প্রসেস। সেই জন্য আপনারা সবাই লিঙ্কটা শেয়ার করুন, সবাইকে ফিল আপ করতে বলুন যারা ইলেকট্রিক ভেহিকেলে ইন্টারেস্টেড। ঠিক আছে, আমরা অলরেডি 9:19, আমরা টাইম যেটা রেখেছিলাম 7:30 থেকে 9টা, অলরেডি আমরা 15 মিনিট ক্রস করে গেছি। তো আমরা দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এখানেই ক্লাস সেশনটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।